আমাদের সম্মানিত আরেকজন খুব দক্ষ প্রশিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ শামীম মহোদয়। জি। আমিনুল করিম স্যারের কয়েক মিনিট, উনি সম্ভবত 10 মিনিট, 10-12 মিনিট প্রথম সেশন চালাবেন। এরপর আমরা ওনার কাছেই চলে যাব মূলত। বাকি আমিনুল স্যারের বাকি প্রশিক্ষণ গুলো আমরা হচ্ছে আজকের অনুষ্ঠান শেষে হোক কিংবা আগামীকাল বাকিটা আমরা নেবো আর কি ওনার থেকে। আমিনুল করিম স্যার, প্লিজ। জি, থ্যাংক ইউ। আসলে আমরা খুব সংক্ষেপে প্রথমেই চাচ্ছি আমিনুল স্যারকে, এরপরে আমরা শামীম সাহেবকে আমরা চাইবো। এরপরে যদি আমাদের কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আহ, আমরা নিশ্চয়ই আব্দুল্লাহ আল শামীম মহোদয়ের পরেই আমরা নিশ্চয়ই নিতে পারবো ইনশাল্লাহ। আমিনুল স্যার, সহকারী শিক্ষক, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়। স্যার কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। জি, থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার বিষয়ক 2 দিন ব্যাপী অনলাইন কর্মশালায় সম্মানিত সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কাজী মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ, বখতিয়ারপাড়া 4 পীর আউলিয়া ফাজিল মাদ্রাসা, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা অ্যাম্বাসেডর ফোরাম ও চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ফোরাম। এখানে আহ, আমাদের সম্মানিত অতিথিদের মধ্য থেকে উপস্থিত আছেন জনাব অভিজিৎ সাহা, প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ কোঅর্ডিনেটর, ফিউচার অফ এডুকেশন A2I। উপস্থিত আছেন জনাব মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, শিক্ষা বিশেষজ্ঞ A2I ICT ডিভিশন ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন জনাব মোহাম্মদ কবির হোসেন, পরিচালক, দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে, শিক্ষক প্রকল্প ICT ডিভিশন ঢাকা। এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে জনাব মোহাম্মদ আক্তার হোসেন কুতুবী, প্রাক্তন উপাধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী। এবং এখানে প্রশিক্ষক হিসেবে আমাকে ছাড়াও আর যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সঞ্চালনায় এবং কারিগরি সহযোগিতায় যারা আছেন সবাইকে আহ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সেশন। আমি আসলে কিছুটা থিওরিক্যালের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার। আহ, ছোট্ট একটা শিরোনাম, কিন্তু এটার আহ, বে- ব্যাপ্তিটা অনেক বেশি। অনেক কিছু এখানে আসলে বলতে হয়। আমি যদি আহ, একদম একটু বেসিক থেকেই আসলে শুরু করার চেষ্টা করি। এখন আমরা কোন প্রজন্মে আছি এবং কোন এক সময় আসলে কিভাবে শুরু হয়েছিল এই পৃথিবীতে প্রযুক্তির ছোঁয়াটা। যেমন হাজার বছর আগে মানুষ যখন গুহায় বসবাস করত, আমরা সেটা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি, ছবিটা আমি দিয়েছি স্ক্রিনে, আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা করব আসলে এই ছবিটা কি। একটু যদি আপনারা দেখেন যে যখন মানুষ গুহায় বসবাস করত, চারপাশে অন্ধকার ছিল, তাদের ভয় ছিল, রাতে বন্য জন্তুদের আক্রমণের মতো এরকম কিছু ওদের সামনে এসে পড়তো, ঠান্ডায় কষ্ট পেত, খাবারও তাদেরকে কাঁচা খেতে হতো। একদিন কিছু কৌতূহলী গুহাবাসী লক্ষ্য করলো, যখন বজ্রপাত হয় তখন গাছে আগুন ধরে যায়। তারা ভয় না পেয়ে সে আগুন ধরার চেষ্টা করলো। শুরুতে ব্যর্থ হলো, হাত পুড়লো, অনেকে মারাও গেল, ভয় পেল। কিন্তু তারা কিন্তু থেমে থাকেনি। বারবার চেষ্টা করতে করতে একটা সময়ে তারা শিখে গেল পাথর ঘষে আসলে আগুন জ্বালাতে হয়। আর সেই দিন থেকে মানুষের জীবন বদলে গিয়েছিল। এবং আগুন দিয়ে তারা ঠান্ডাকে জয় করেছিল, পশুকে তারা তাড়িয়েছিল, খাবারও রান্না করা তারা শিখেছিল, আর সভ্যতার পথে তারা পা বাড়িয়েছিল আস্তে আস্তে করে। আর এভাবেই কিন্তু প্রযুক্তির দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়েছি। এটা হচ্ছে আমাদের একদম পিছনের ইতিহাসটা ছোট্ট করে যদি আমরা একটু তুলে ধরি, যে একটা সময় চিঠি পৌঁছাতে মাস সময় লেগে যেত। মানুষ কল্পনাও করতে পারতো না একদিন, এক সেকেন্ড ইমেইলে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে। এখনকার প্রজন্মে আমরা যেটা করে যাচ্ছি, আবার এর আগে ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, কিন্তু এখন একটা ক্লিকে আমরা কোটি কোটি ডেটা বিশ্লেষণ করতে পারি। যেমন বিদ্যুৎ ও ইন্টারনেট আমাদের জীবনটা পাল্টে দিয়েছে, ঠিক তেমনি আগামীর প্রযুক্তি আমাদেরকে ধীরে ধীরে আরো সামনের রাস্তা, আমাদেরকে পথটা সুগম করে দিবে। এবং আজকে ডাক্তাররা এআই ব্যবহার করে যেরকম ভাবে ক্যান্সারের মতো জটিল রোগকে
খুব আগেভাগেই তারা শনাক্ত করতে পারছে। কৃষকরাও কিন্তু এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের জমিতে কতটুকু পরিমাণ সার দিতে হবে কিংবা কোথায় পানি কম বেশি আছে সেই বিষয়টা এখনো পর্যন্ত কৃষকরা আবিষ্কার করে ফেলতেছে। এবং আগামী 10 বছর পরে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমরা আশা করতে পারি যে এক একটা এআই টিউটর থাকবে, যেখানে ডাক্তারদেরও এরকম এআই সহকারী অপারেশন হিসেবে কাজ করবে, বা তাদের সহকারী হিসেবে এআই কাজ করে যাবে। তো এই ছবিটা হচ্ছে এরকম একটা ছবি যেটা আমি দিয়েছি। এটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে কিছু গুহাবাসী তাদের হাতে কিছু মশাল বা আগুন নিয়ে তারা চারপাশে তাদের সন্তানরা দাঁড়িয়ে আছে, এবং মাঝখানে যারা বয়োজ্যেষ্ঠ তারা হচ্ছে সেটা দেখছে অবাক হয়ে আর কি, আসলে এখানে কি ঘটছে। এখানে ঘটনাটা ঘটেছে যে যখন প্রথম আগুন আহ, মানে আগুন পাথর মাধ্যমে আগুন ঘষা দেওয়ার পরে যখন আগুন আহ, সামনে এসে পড়লো বা আগুনের সৃষ্টি হলো, বা তারা আগুন আবিষ্কার করার চেষ্টা করলো, তখন দেখলো যে আহ, এই আগুনটা পাথরের সাথে ঘষা দেওয়ার পরে যে আগুন জ্বলছে এটা ছিল তাদের জন্য একটা ইনোভেশন। এবং এই কাজটা আহ, গুহাতে যারা বসবাস করতো তাদের ছেলে মেয়েরা সারা দিন সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত তারা এটাই করতে থাকলো, কারণ এটা তাদের জন্য ছিল অনেকটা আনন্দের। এবং এমন একটা সময়ও চলে আসলো যে তারা আগুন জ্বালাতে জ্বালে একটা সময় তারা তাদের গুহার আশেপাশেও আগুন জ্বালিয়ে দিত। অর্থাৎ প্রযুক্তি যখনই যেটা আসে, নতুন ট্রেন্ডিং যে কোনো কিছুই আসে না কেন, সেটা কিন্তু মানুষ ব্যাপকভাবে ব্যবহার করার চেষ্টা করে। এবং কখনো কখনো সেটা ইউজ করে ভালোভাবে, আবার কখনো কখনো সেটা কিন্তু ভালোভাবে ইউজ করতেও হয়তো বা পারা যায় না। যেমন একটা সময় মানুষ হাতে লিখে বই তৈরি করত, এবং একটা বই ছাপাতে হয়তো বা অনেক কয়েক সময় লেগে যেত বা কয়েক মাস লেগে যেত। 1450 সালে গুটেনবার্গ একটা ছাপা কারখানা আবিষ্কার করেছিল, যার ফলে আস্তে আস্তে করে মানুষ প্রযুক্তির দিকে এগিয়ে যায়। আমরা যদি বিদ্যুতের কথা বলি, মানুষ আগে শুধু মোমবাতি আর বিভিন্ন রকমের আহ, জ্বালানির বিষয় দিয়ে তারা হয়তো আলোকে ধরে রাখতো, কিন্তু বর্তমানে বিদ্যুৎ আসার পর পরে শুরু হয়ে গেছে আধুনিক সভ্যতা। কারখানা, ট্রেন থেকে শুরু করে লাইট, কম্পিউটার সবকিছু। এবং 1940-এর দশকে প্রথম যখন কম্পিউটার তৈরি হয়, পুরো গড় ভর্তি মেশিন ছিল, হিসাব করতে মিনিটের পর মিনিট সময় লেগে যেত। আজ কিন্তু মোবাইল ফোনের ছোট্ট প্রসেসরের মধ্যে এরকম হাজার গুণ শক্তিশালী সিস্টেম দেয়া আছে, যাতে করে অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ডিভাইস অনেক কাজ করতে পারে। আমরা যদি ইন্টারনেটের গল্পটা শুনি, তাহলে 1990-এর আগে মানুষ জানতোই না আসলে ওয়েবসাইট বা ইমেল কি। এখন পৃথিবীর সবচেয়ে বড় বাজার হচ্ছে, সবচেয়ে বড় লাইব্রেরি, সবচেয়ে বড় ক্লাসরুম হচ্ছে ইন্টারনেট, যেখান থেকে মানুষ সবকিছু খুব সহজেই সেটা গ্রহণ করতে পারে। এবং একটা সময় গ্রামে ফোন করতে হলে পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হতো, কিংবা অনেক দূরে পথঘাট পাড়ি দিয়ে যেতে হতো। এখন হাতে একটি স্মার্টফোন মানেই হচ্ছে পুরো পৃথিবী আপনার পকেটে থাকা। প্রযুক্তি সব সময় অসম্ভবকে সম্ভব করে তোলে, আসলে এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এবং আজকে যে প্রতিপাদ্য বিষয় এআই, এই ধারাবাহিকতায় পরবর্তী অধ্যায়ে পৌঁছাবে, এটাই আমরা আশা করছি। আমি যদি পরবর্তী স্লাইডে যাই, যে আসলে এআইটা মূলত কি, এটা আমরা সবাই জানি, তারপরেও যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি একটু ছোট্ট করে হয়তো বলার চেষ্টা করব। আমরা এখন এমন একটা প্রজন্মে বসবাস করছি, এখানে যদি কেউ বলে যে কম্পিউটার কি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা এই সময়ে এসে আসলে কাউকে শেখাতে পারি না। কম্পিউটার কি, কম্পিউটার বলতে কি বুঝো। আমরা এমন এক প্রযুক্তিতে আছি যেখানে আমাদেরকে শিখতে হবে যে প্রোগ্রামিং কি, আমাদেরকে শিখতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আমাদেরকে শেখাতে হবে এটা। তো এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যার প্রযুক্তি, যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্রমানব বলি, আমরা রোবট বলি, মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে, শিখতে এবং কাজ করতে পারে। আর আমি এআই কে একটা দুইটা লাইনে আমি বিশ্লেষণ করেছি যে এআই মানে শুধু মেশিন নয়, এআই হলো এমন এক সহায়ক বন্ধু যে মানুষের ভুল কমায় এবং সময় বাঁচায় আর জীবন রক্ষা করে। এআই কিভাবে এত কিছু জানে, আমাদের যদি সবার একটু কৌতূহল থাকে যে আসলে এআই এত কিছু জানে কি করে। এআই আসলে মানুষের মতো জন্ম থেকে শেখে না, বরং তাকে শেখানো হয়। বিশাল পরিমাণ ডেটা ও গণিতের নিয়ম দিয়ে তাকে শেখানো হয়। এখানে অনেক শিক্ষক আছেন হয়তো আমি যা বলছি এর চেয়ে ভালো কিছু জানেন, আবার
অনেকেই আছেন যে আজকেই হয়তোবা এআই সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা নিচ্ছেন। এজন্য স্লাইডগুলো এইভাবেই তৈরি করা, যারা খুব বেশি জানি আমরা বুঝি এবং কম জানি সবার জন্যই যেন সহজ হয় বিষয়গুলো। তো আমরা এটা জানলাম যে এআই কে শেখানো হয় এবং যেভাবে শেখানো হচ্ছে সে সেভাবেই লার্ন করছে। এখানে ডেটা সংগ্রহ, এআই কে বই, ওয়েবসাইট, ছবি, ভিডিও, শব্দ ইত্যাদি থেকে তথ্য দেয়া হয়ে থাকে। যেমন একটু যদি কল্পনা করি আমরা যে বিড়াল চিনতে বা শেখাতে হলে তাকে লক্ষ লক্ষ বিড়ালের ছবি দেখানো হয়। মানে এআই কে যদি আমি দেখাই বা বলি যে এটা হচ্ছে বিড়াল, তাহলে তাকে বিড়ালের ছবি দেখাতে হবে, তাহলে সে শিখবে। একটা সময় এভাবে লার্ন করতে করতে সে হচ্ছে এই সম্পর্কে আউটপুট দিতে পারবে খুব সহজে। প্যাটার্ন খুঁজে বের করা, কম্পিউটার অ্যালগোরিদম ডেটার ভেতর ধরন খুঁজে বের করে। যেমন বিড়ালের সাধারণত দুই কান থাকে, চোখ থাকে, লোম থাকে। আবার ভাষা শেখার সময় দেখে কোন শব্দের পরে কোন শব্দ বেশি আসে, এটাও কিন্তু সে লার্ন করে, প্যাটার্ন অনুযায়ী সে খুঁজে বের করে। এভাবে সে আস্তে আস্তে করে লার্ন করার পরে আমরা যখন তার কাছ থেকে কোনো কিছু চাই তখন কিন্তু সে সেইটাকেই দেওয়ার চেষ্টা করে থাকে। এবং আরেকটা বিষয় আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে ট্রেনিং কিংবা শেখানো। এআই কে অনেক উদাহরণ দেখিয়ে বলা হয়, যেমন এটা বিড়াল, এটা কুকুর, ভুল করলে আবার ঠিক করেও দেয়া হয়। আহ, এটাকে বলে ফিডব্যাক, ব্যাক প্রপাগেশন। ধীরে ধীরে তার মস্তিষ্কের মতো নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করা শিখে নেয়। যেমন আমি কিছুদিন আগে যখন জেমিনির সাথে কথা বলতেছিলাম, তো একটা পর্যায়ে সে কিছু শব্দ কিছু শব্দ বাংলা সে ভুল উচ্চারণ করেছে আর কি। তো ভুল উচ্চারণ করার সাথে সাথে আমি আবার ওকে বলে দিছি যে তুমি যে শব্দগুলো উচ্চারণ করেছো, বাক্যগুলো বলেছো আমার সাথে, এর মধ্যে দুইটা শব্দ তোমার ভুল উচ্চারণ হয়েছে। এবং সে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কোন দুইটা শব্দ সে ভুল উচ্চারণ করেছে। আমি যখন এই শব্দ দুইটাকে ভুল উচ্চারণের পাশাপাশি সঠিক উচ্চারণটা তাকে বলে দিয়েছি, তখন সে আবার আমাকে বলল যে হ্যাঁ, এখন থেকে আমি ঠিক এইভাবেই উচ্চারণটা করব। এবং আমি বেশ কয়েকবার ওর সাথে এই কথাগুলো বলার চেষ্টা করেছি এবং দেখলাম যে পরবর্তীতে সে ভুল থেকে ঠিক সঠিক শব্দটাই উচ্চারণ করা শিখেছে। তার মানেটা কি, সে আমার কাছ থেকে কিন্তু লার্নটা করে নিল খুব সহজেই। অর্থাৎ এভাবেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যত রকমের টুলস বলি, এগুলো কিন্তু আস্তে আস্তে করে করে হচ্ছে ওরা লার্ন করছে। আর একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে এআই এর ভেতরে থাকে লক্ষ কোটি কৃত্রিম নিউরন, মানুষের মস্তিষ্কের মতো। আপনারা জানেন যে মানুষের মস্তিষ্কের ভিতরে কত ধরনের, মানে কত নিউরন থাকে। এগুলো হচ্ছে আমাদের সারা শরীরটাকে হচ্ছে সে বাঁচিয়ে রাখে। আমাদের শরীরের কোনো একটা জায়গায় যদি কেউ স্পর্শ করে কিংবা আমরা যদি কোথাও ব্যথা পাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারি যে আমার শরীরের কোন অংশে হচ্ছে ব্যথা হচ্ছে এবং কোন জায়গাতে হচ্ছে আমার স্পর্শ হচ্ছে এবং এটা কিসের মাধ্যমে হচ্ছে। আমার ব্রেনের ভিতরে যে নিউরন আছে, মস্তিষ্কের সাথে যে কানেক্টিভিটি, এটা থেকেই কিন্তু হচ্ছে। এবং এআই কিন্তু এরকম তার ভেতরে লক্ষ কোটি কৃত্রিম নিউরন সে ধারণ করে এবং প্রতিটি নিউরন তথ্য নিয়ে পরের নিউরনে পাঠায়। বারবার অনুসরণের ফলে কোনো ইনপুটে যেমন ছবি বা টেক্সট কোনো আউটপুট দিতে হবে, তা সে শিখে যায়। একটার পরে একটা, একটার পরে একটা করে সে শিখে যায়। এটা হচ্ছে এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। আপনারা এখানে একটা শর্ট লিস্ট হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এক নজরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু টুলস এখানে হচ্ছে রাখার চেষ্টা করেছি। এখানে প্রায় 38 সিরিয়াল নাম্বারে আছে। প্রথমে চ্যাট জিপিটি থেকে শুরু করে ক্যানভা, পিক্টোরি, কপি ডট এআই, অনেক রকমের টুলস আছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে আপনি কোন টুলসটি আসলে ব্যবহার করতে চান। যেহেতু আমাদের আজকের এই প্রশিক্ষণের যে শিরোনামটা, সেটা হচ্ছে যে আহ, শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। অর্থাৎ আমি একজন টিচার, আমি আমার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করার জন্য, আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি কোন কোন টুলগুলো আসলে ব্যবহার করি, সকাল থেকে রাত পর্যন্ত আমার কোনগুলো দরকার হয়। এটা যদি আমি কোনো শিক্ষককে প্রশ্ন করি, তাহলে প্রথমেই একদম 1 নম্বরেই হচ্ছে চলে আসবে চ্যাট জিপিটি।
কারণ চ্যাট জিপিটিটাতে সবচেয়ে বেশি পপুলারিটি পাইছে এটা প্রথম দিকে, এবং এটা থেকেই হচ্ছে আমাদের টিচাররা সবচেয়ে বেশি হেল্প নেয়। আর চ্যাট জিপিটি থেকে অসম্ভব কিছু আহ, মানে সহযোগিতা নেওয়া যায়, যেটা হচ্ছে আমরা হয়তো বা টুকটাক কিছু তার কাছে জানতে চাই, সে হয়তো দেয়। আপনি চ্যাট জিপিটি থেকে ওর কাছ থেকে পিডিএফ থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে বড় বড় কাজ আপনি করে নিতে পারবেন, এবং যদি সেটা প্রিমিয়াম ভার্সন হয়ে থাকে তাহলে সেটা আরো খুব সহজে আপনি করে নিতে পারবেন। তো আমাকে যেভাবে বলা হয়েছে যে আসলে প্রশিক্ষক হিসেবে আমার পরে যিনি আছেন মেইনলি উনি হচ্ছে আজকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণের দায়িত্বটা পালন করবেন। আমাকে বেসিক থেকে থিওরিক্যাল কিছু বলার জন্য বলা হয়েছিল, এবং আমার যে প্র্যাকটিক্যাল কিছু বিষয় টুলস নিয়ে কাজ করা, এইটা আমি যদি এখন দেখাতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হবে। এটার জন্য হয়তো সুযোগ দেয়া হবে, আজকে না হোক হয়তো বা অন্য কোনো সেশনে আমি হয়তো নিব। কিন্তু এখানে আমি বেশ কয়েকটা টুলসের নাম আমি রেখেছি, আপনারা চাইলে, যেমন remove.bg। এটা হলো একটি অনলাইন টুল যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেওয়া যায় একটা মাত্র ক্লিকে। এটা আমরা সবাই জানি হয়তোবা, যে একটা ছবির আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আসলে কোনটা দরকার। তারপরে হচ্ছে এখানে ক্যানভা এআই, ডিজাইন তৈরি ও কন্টেন্ট সাজাতে এআই সহায়তা করে। এআইটা হচ্ছে এত কিছু এটার ভিতরে আছে যে আপনি অ্যাজ এ টিচার এখান থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, টিচিং প্রফেশনের জন্য অনেক কিছু আপনি নিতে পারবেন। আরেকটা সাইট আমি একটু বলে দিই, ডিটেলসে হয়তো বা পরে দেখাবো, সেটা হচ্ছে magicschool.ai। এটি একটি এআই ভিত্তিক টুল যা শিক্ষকদের জন্য আসলে তৈরি করা হয়েছে। এটি শিক্ষকদের সময় বাঁচাতে, লেসন প্ল্যান করতে, মূল্যায়ন তৈরিতে এবং ক্লাস পরিচালনায় সাহায্য করে। আপনারা যদি কেউ ম্যাজিক স্কুল এআই যান তাহলে আপনারা ওইখান থেকে খুব সহজে যে কোনো পাঠ্য বইয়ের, আপনি যদি তাকে খুব সুন্দরভাবে প্রম্পট দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে এরকম পাঠ্য বইয়ের এরকম শিরোনামের আপনার একটা লেসন প্ল্যান দরকার, খুব সুন্দরভাবে আপনাকে সুন্দর করে সেই লেসন প্ল্যানগুলো সাজিয়ে দিবে। ওইখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার মতো করে স্টুডেন্টদেরকে সেভাবে এগিয়ে নিয়ে যাবেন শ্রেণীকক্ষে। আর একটা রেখেছি আমি গ্রামালি। এটা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় অনলাইন একটি লেখার সহায়ক টুল, যা ইংরেজি লেখার সময় বানান, ব্যাকরণ, বিরাম চিহ্ন সহ শব্দ চয়ন ও লেখার ধরন ঠিক করতে সাহায্য করে। আমরা যদি কোনো কিছু ইংরেজিতে বাক্য লিখি তাহলে সেক্ষেত্রে আহ, যদি কোনো ধরনের ভুল হয়, এটা কিন্তু খুব সহজে আমাদেরকে হচ্ছে সহযোগিতা করবে। এবং স্লাইডস এআই, আমরা কখনো কোনো শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে যদি আমরা ক্লাস দেখাতে চাই, যদি আমরা মনে করি যে আমার আজকে বিজ্ঞান একটা দ্বিতীয় অধ্যায়ের আমার একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে হবে, এটা আমার কাছে নাই এই মুহূর্তে, আমি সেটা হচ্ছে প্রজেক্টরে দেখাবো, তো সেক্ষেত্রে আপনি এই স্লাইডস এআই এর মধ্যে গিয়ে আপনি যদি প্রম্পট দিতে চান সুন্দরভাবে যে এরকম বিষয়ক রিলেটেড আমাকে 10টি কিংবা 12টি স্লাইডের একটি হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে দিতে, তাহলে সে আপনাকে পাওয়ার পয়েন্ট করে দিবে, এবং সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ইচ্ছে মতো সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি সুন্দর মতো করে সাজাতে পারবেন এবং শ্রেণীকক্ষে সেটা উপস্থাপন করতে পারবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দেখিয়েছি প্রতিদিন আমি সেগুলো ব্যবহার করি আমার ব্যক্তিগত ব্যবহার, এবং আমার হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের সাথে আমার এগুলো নিয়ে কাজ হয়, এবং আমার অনেক শিক্ষার্থী আমার পাশাপাশি ওরাও হচ্ছে এই কাজগুলো করে। আমি অনেক সময় কন্টেন্ট কম্পিটিশন করি ল্যাবে, ওরা ওইগুলা থেকে সহযোগিতা নেয়। আমি ওদেরকে বলে দিছি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি আমরা ডিপেন্ড হব, ঠিক আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হচ্ছে পুরোপুরি সহযোগিতা আমরা তো নিবই, কিন্তু সে আমার সহযোগী বা গাইডলাইন হিসেবে কাজ করতে পারে, এইটুকু। তো এখানে আসলে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, যেমন গুগল ভিউ থ্রিতে অনেকেই কাজ করেছেন আপনারা হয়তোবা, এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অনেকেই অনেক রকমের ভিডিও তৈরি করে। এটা হচ্ছে গুগল ভিউ থেকে আপনারা তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে এটা পেইড ভার্সন নিয়ে নিতে হয়। আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, এবং সেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা আমাদের শিক্ষকতার মধ্যে টিচিং লার্নিং এর বিষয়ে যে কন্টেন্ট আছে এখান থেকেও আমরা কিছু তৈরি করতে পারবো।
আমি মান্নান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমিনুল করিম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আর কি। আমি একদমই সংক্ষেপে এইটুকু রেডি করেছি, যেহেতু আমার পরে একজন প্রশিক্ষক আছে এবং 9:40 বেজে গেছে অলরেডি। আমি এখানে থামতে চাচ্ছি। আমিনুল। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ। আপনাকে আমরা পাবো আশা করছি। এরপরেই হয়তো আবার পাবো, অথবা আজকে না পেলেও আরেকদিন পাবো। এতে কোনো সন্দেহ নাই। আমাদের মাঝখানে একজন গেস্ট ট্রেনার আছেন, ওনার কাছ থেকে আজকে নিব, যেহেতু আপনি অ্যাভেলেবল আছেন আমাদের মাঝখানে। সেই জন্য আপনার প্রতি আপাতত কৃতজ্ঞতা, আবারও আপনার কাছ থেকে অনেক থ্যাংক কিছু ইউ নিব স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ইনশাল্লাহ। তো আসলে এআই শিক্ষককে প্রতিস্থাপন করবে না, বরং তাকে আরো শক্তিশালী করে তুলবে। ক্লাসরুমে এআই আসছে সহকারী হিসাবে, প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়। তো আমরা তেমনটি মনে করছি এখন পর্যন্ত এআই থেকে যতটুকু জানতে পেরেছি, শিখতে পেরেছি, সেই হিসাবে আমি এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই আয়োজনের গেস্ট ট্রেনার হিসাবে আমাদের মাঝখানে আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, আহ, যিনি ডেটা অ্যানালিস্ট, এআই স্পেশালিস্ট ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তিনি স্বত্বাধিকারী, প্রিমিয়ার অ্যানালিস্ট এবং প্রিমিয়াম এজেন্টিভ এর সিইও জনাব আব্দুল্লাহ আল শামীম। আহ, আমাদের গেস্ট ট্রেনার মহোদয়কে আমি মাইক্রোফোনটি দিতে চাচ্ছি। আব্দুল্লাহ আল শামীম, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওকে, জি, কি শোনাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কি শুরু করতে পারি? আমরা শুনতে পাচ্ছি, আর একটু ক্লিয়ার হলে ভালো হয় সাউন্ড। একটু ক্লিয়ার হলে ভালো হয়। জি জি স্যার। জি জি। এখন কি শোনা যাচ্ছে আমাকে? আরেকটু করা যায় কিনা? জি, আব্দুল্লাহ আল শামীম, আমাকে শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ, কেমন? এখন জি জি, ক্লিয়ার। থ্যাংক ইউ। এখন এখন ঠিক আছে, এখন ঠিক এখন আছে, ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে। আহ, একটু কয়েক সেকেন্ড বলেনি। আব্দুল্লাহ শামীম সাহেব আসলে ইতিমধ্যে কিন্তু আমিনুল করিম স্যার বলছেন অনেক দক্ষ একজন পার্সন, আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মূলত আমাদের শ্রদ্ধেয় অভিজিৎ স্যারই আসলে সাজেস্ট করেছেন যে উনি খুব ভালো আপনাদেরকে ইয়ে করবেন, কিছু শিখাতে পারবেন, কিছু শেয়ার করতে পারবেন। পাশাপাশি আমাদের শ্রদ্ধাভাজন কুতুবী স্যার যেহেতু আগে থেকে ওনাকে জানেন, সেই হিসেবে উনিও সাজেস্ট করলেন। সেই সূত্র ধরে মূলত ওনার সাথে যোগাযোগ করা। উনি সম্ভবত আমাদের চট্টগ্রামেই। আহ, ধন্যবাদ আব্দুল্লাহ শামীম ভাইকে আমাদেরকে আজকে প্রশিক্ষণে কিছু বিষয় শেয়ার করার সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আগ্রহ দেখানোর জন্য। থ্যাংক ইউ। আমি একটু বলি। আমাদের আব্দুল্লাহ শামীম, আমরা যেটা 5 দিনের এই যে অভিজিৎ স্যার সহ আমরা যে কাজটা করছিলাম, সেখানেই ওনার সাথে আমারও পরিচয়। এবং উনি যদিও বা ভেটেনারি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু এখন উনি সুইচ করেছেন আপনার এই যে এই কাজে। তো আশা করি সবার ভালো লাগবে। এবং উনি একজন দক্ষ মানুষ, এবং আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু বিষয় জানতে পারবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। কুতুবী স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুরু করেন। তাহলে আমি শুরু করি। আমি আসলে এখানে কোনো ফর্মাল প্রেজেন্টেশন দিব না। আপনারা সবাই বয়সে অনেক বড়, চেষ্টা করব শিক্ষক আপনারা যতটুকু পারি আপনাদের সাথে কোঅপারেশন করার চেষ্টা করব। তো আমি শুরু করছি। আমি কি আমার স্লাইডটা শেয়ার করতে পারি? জি, অবশ্যই অবশ্যই।
আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুল মান্নান স্যার, সাথে থাকা সকল সম্মানিত অতিথি, শিক্ষক এবং সঞ্চালনায় যারা রয়েছেন, কারিগরি সহযোগিতায় যারা রয়েছেন, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি আব্দুল শামীম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট, এবং 2022 সালের একেবারে প্রথম থেকে আমি এআই নিয়ে কাজ করছি। সো যে সবটি এআই এর এজেন্সি রয়েছে, যেখানে আচ্ছা, সম্মানিত প্রশিক্ষক, আমরা আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না, আপনি একটু ক্লিয়ার সাউন্ড হলে ভালো হয়। এখন কি আমাকে শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, তো আমি মূলত এআই এজেন্সি নিয়ে কাজ করি, যেখানে আমরা বিভিন্ন বিজনেস গুলোকে আমরা অটোমেশন করে থাকি এআই ব্যবহার করে। তো আমি আসলে এখানে বিজনেস রিলেটেড এআই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একটু এআই রিলেটেড, সো আমার কথাগুলো একটু টেকনিক্যাল হবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের জন্য সহজভাবে সেটাকে উপস্থাপন করার জন্য। তো কোনো জায়গায় যদি আপনারা না বুঝেন, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। চলুন আমরা শুরু করি। আচ্ছা, সো জুন 2025, আমরা জানি আমেরিকার সবচেয়ে যে ক্ষমতাশালী যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তার মধ্যে একটা, তাদের স্টাডিতে দেখা গেল যে 85% কলেজ স্টুডেন্ট তারা চ্যাট জিপিটির মতো বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ব্যবহার করে, কিন্তু তার মধ্যে 80% মানুষ এই স্ট্রাকচারগুলো ব্যবহার করার জন্য যে টেকনিক্যাল নলেজ সেটা তাদের নেই, এবং 70% তারা এআই ব্যবহার করার নির্দিষ্ট গাইডলাইন জানে না। ফার্স্ট অফ অল 80% মানুষ ব্যবহার করছে, কিন্তু 85% মানুষ ব্যবহার করছে, কিন্তু 80% মানুষ কোনো সাপোর্টিভ মানে কোনো স্ট্রাকচারাল ওয়েতে ব্যবহার করতে পারে না। তারা তাদের ইচ্ছা মতো তারা সেটাতে তারা নিজের মতো লিখে আসলে একটা নিজের মতো একটা উত্তর বের করতে পারে। আর তার মধ্যে 70% মানুষ দেখা যায় যে এআই নিয়ে কনসার্ন, যে তারা কিভাবে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে এআই থেকে ফুল পটেনশিয়ালটা তারা নিতে পারে। এটা হচ্ছে আমেরিকার মার্কেটে বা আমেরিকার সিটিজেনদের অবস্থা। তাহলে আমরা যদি আমাদের দেশের অবস্থা চিন্তা করি, তাহলে সেই দিক থেকে আমরা চিন্তা করি আমরা অনেক কিন্তু পিছিয়ে আছি। আচ্ছা, যেহেতু আমার আগে সম্মানিত স্যার উনি এআই সম্পর্কে ব্যাকগ্রাউন্ড এবং এর ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, আমি আসলে সেদিকে যাব না, সরাসরি যতটুকু সম্ভব আমার এই প্রেজেন্টেশনটাকে প্র্যাকটিক্যাল দিকে রাখার চেষ্টা করব। সো এআইটা কি আসলে? এআইটা হচ্ছে, আমরা যদি কম্পিউটার চিন্তা করি, কম্পিউটারটা হচ্ছে আমরা এর মধ্যে লজিক্যাল বুলিয়ান লজিক্যাল ব্যবহার করে সেই ডিসিশন নিতে শিখে ইয়েস অথবা নো, জাস্ট দুইটা ডিজিটের। বাট যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমরা মূলত তিনটা জিনিসের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে তাকে অসংখ্য ডেটা দেওয়া হয়েছে। সেই অসংখ্য ডেটাগুলো কোথা থেকে এসেছে? ইন্টারনেট, বিভিন্ন উইকিপিডিয়া, বুকস, এবং হচ্ছে কন্টেন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যত ধরনের ইনফরমেশন রয়েছে তাকে সেগুলো দেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা একটা মডেল। তো একে আমরা প্রথমে ডেটা দিয়ে দেওয়া হয়েছে। এখন একটা মানুষের সাথে যদি আমরা চিন্তা করি, একটা কম্পিউটার কিংবা মেশিনকে, তার মধ্যে এখন দুটা জিনিস কিন্তু বাকি থাকে। একটা হচ্ছে সেই ডেটাকে সে কিভাবে ইউজ করবে, এবং সেটার মধ্যে কিভাবে সে ইমোশনস তৈরি করবে। যে জিনিসটা আমরা আসলে সবাই একটু মিস করি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিন্তু ইমোশনসটা জড়িত। ইমোশনসটা খুবই ইম্পর্টেন্ট। সো কারণ মানুষের ইমোশন বেসড ডিসিশন গুলো আসে। আমরা কিন্তু যদি হিউম্যান কনসিডারেশন থেকে চিন্তা করি, আমাদের ইমোশনের সাথে কিন্তু আমাদের ডিসিশন গুলো চেঞ্জ হতে থাকে। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যদি সঠিকভাবে সংজ্ঞায়িত করতে চাই, অবশ্যই শুধুমাত্র
শেখা কিংবা সমস্যা সমাধান কিংবা ডিসিশনটাকেও পাশাপাশি আমাদেরকে তার ইমোশনাল দিকটা কিন্তু চিন্তা করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলছি 3টা জিনিসের উপর একটা এআই এর ভিত্তি তৈরি করা হয়েছে। প্রথম হচ্ছে তাকে ডেটা দেওয়া হয়েছে, মানুষের মতো করে চিন্তা করার জন্য তাকে ইমোশনস তৈরি করা হয়েছে। এখন আমরা জানবো কিভাবে সেই ইমোশন গুলো তৈরি করা হয়। আমার আগে যিনি সঞ্চালনা করেছেন উনি বলেছেন যে এর মধ্যে অসংখ্য নিউরাল নেটওয়ার্ক রয়েছে, সেই নিউরাল নেটওয়ার্ক গুলোর মধ্যে কিন্তু ইমোশনস ব্যাপারটা রয়েছে। আচ্ছা, এআই এর কাজের পদ্ধতি হচ্ছে প্রথমত তাকে ইনফরমেশন দিয়ে তাকে লার্ন করানো হয়, বিভিন্ন ইনফরমেশন দিয়ে তাকে শেখানো হয় ধরে ধরে। এরপর এর মধ্যে সে একটা ছোট বাচ্চার মতো সে শিখতে শুরু করে যখন তাকে ইনফরমেশন দেওয়া হয় এবং একটা আননোন অবজেক্ট কিংবা আননোন ডেটা তাকে দেওয়া হয়, তখন সে নোন থেকে শিখে আননোনের উপর সেটা প্রয়োগ করতে থাকে, যেটার কারণে সে অনেক সময় ভুল করে। যখন সে ভুল করে আমরা যখন সেটাকে শুধরে দিই, সে সেখান থেকে লার্ন করে। এই ধরনের লার্নিং কে বলা হয় সরি আমার ঠিক মনে পড়ছে না, আমি এর মধ্যে ভুলে গেছি। এই ধরনের সে কিন্তু তার ডেটা থেকে লার্নিং করে এবং লার্নিং থেকে সে কিন্তু নতুন ভাবে ডিসিশন নিতে শিখে। আচ্ছা, প্রথমে একটা সে জানতো না, সে দুটো থেকে সে লার্ন করলো, সে এখন নতুন এক ধরনের ডিসিশন নিতে শিখলো। এখানে কিন্তু ইমোশনস এর ব্যাপারটা চলে আসে। যখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, আমরা দেখতে পাবো ইমোশনাল প্রম্পট কিভাবে আমাদের এলএলএম মডেল কিংবা আমাদের চ্যাট জিপিটির মতো এআই মডেল গুলোকে আরো বেটার পারফরমেন্স দিতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে এআই আমরা আসলে কোথায় ব্যবহার করি? আমরা হয়তো মনে করছি 2022 তে এআই এসেছে, আসলে কিন্তু এআই নিয়ে গবেষণা চলছে 1956 সাল থেকে। তার কিছু আমরা এক্সটেনশন দেখতে পেয়েছিলাম আইবিএম এ, এবং এর পরবর্তীতে আমরা সেখানে দেখেছিলাম অ্যাপেল এর সিরিতে, যেটাকে আমরা ভয়েস এজেন্ট বলতাম। এরপর আমরা দেখেছি ইউটিউব। আমরা যদি ইউটিউবটাকে একটু ভালোভাবে খেয়াল করি বা ফেসবুক ফিডটাকে আমরা ভালোভাবে খেয়াল করি, আমরা দেখতে পাবো লাস্ট দিন আমরা যে ধরনের কন্টেন্ট গুলো কনজিউম করেছিলাম, পরের দিন সেই ধরনের কন্টেন্ট গুলো আমাদেরকে সাজেস্ট করা হয়। আমাদের প্যাটার্ন রিকগনিশনটা ওরা খুব ভালোভাবে বুঝতে পারে। এর সবচেয়ে বেটার উদাহরণ হচ্ছে ইনস্টাগ্রাম। যদি ইনস্টাগ্রামে 1 সেকেন্ড আগে যে ধরনের ভিডিওতে এনগেজ হবেন, ঠিক 1 সেকেন্ড পরে একই ধরনের ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করবে। এতটা ওদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি। সো এআই এর ফার্স্ট একটা হচ্ছে সাজেশন ভিডিও, যেগুলো আমরা অ্যামাজন যদি আমরা কোনো অর্ডার দিয়ে থাকি, ইউটিউব, নেটফ্লিক্স এর এই ধরনের সাজেস্টেড ভিডিও। আচ্ছা, একটু প্লিজ আমি একটু কয়েক সেকেন্ড, মাঝে মধ্যে আপনার অডিও একটু কম শুনছি, মাঝে মধ্যে লাউড শুনছি ঠিকই, মাঝে মধ্যে একটু কমে যাচ্ছে মনে হচ্ছে। অন্যদের ক্ষেত্রে কি জানি, আমার ক্ষেত্রে এটাই মনে হচ্ছে। আচ্ছা, সবার কি রকম মনে হচ্ছে? জি, সাউন্ডটা আমার মনে হয় যে মাইক্রোফোনটা খুব কাছাকাছি রাখা যায় কিনা। আচ্ছা, আপনি কি অবস্থায় আছেন আমি জানি না, তবে সাউন্ডটা মাঝে মাঝে আপ ডাউন করছে। শিওর। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের আমরা আরো জিনিস দেখতে পাই হচ্ছে মোবাইলের অ্যাসিস্ট্যান্টে কিংবা গুগলের গুগল কিংবা ফেসবুকের নিউজ ফিডে। আচ্ছা, এরপর আমরা কি, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, আসলে ঠিকই বুঝি, মাঝে মধ্যে হচ্ছে একেবারে লো হয়ে যায় আসলে। আচ্ছা, আসলে প্রবলেম হচ্ছে আমি একটু আস্তে ধীরে কথা বলি, যে কথা শোনা যাচ্ছে না আসলে। হ্যাঁ, একটু ট্রাই করেন। আমার ভয়েসটা একটু লো, এজন্যই আসলে শোনা যাচ্ছে না। সবকিছু ঠিক আছে আশা করি। আচ্ছা। সো আমি একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আশা করি এখন শুনতে পাচ্ছেন। যতটুকু সম্ভব একটু জোরে কথা বলার চেষ্টা করছি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো শিক্ষা ক্ষেত্রে আমরা কিভাবে এই এআইটাকে ব্যবহার করতে পারি? এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করব আসলে যে আমরা যে চ্যাট জিপিটি কিংবা পারপ্লেক্সিটি বা জেমিনাই, আমরা যে ধরনের এলএলএম মডেল গুলো এআই গুলোকে আমরা মেনশন করি না কেন, তাদের কিন্তু আমাকে চিন্তা করতে হবে তার একটা ব্রড
ব্রড টার্ম আছে এবং তার একটা স্পেশালাইজড টার্ম আছে। যদি আমরা এভাবে চিন্তা করি যে কম্পিউটার এটা কিন্তু মাল্টি ফাংশনাল থিং, এটা দিয়ে আমরা সবকিছু করতে পারি, কিন্তু আমরা যদি চিন্তা করি একটা ক্যালকুলেটর, তার কিন্তু একটা স্পেসিফিক কাজ রয়েছে। তো ঠিক সেম ভাবে আমরা যদি চিন্তা করি যে শিক্ষা ক্ষেত্র এটা কিন্তু এআই এর একটা ছোট একটা এরিয়া। যদি আমরা এআই কে একটা সাগর মনে করি, তাহলে শিক্ষা ক্ষেত্র হবে একটা খাল বা একটা পুকুর, তো খুব ছোট একটা এরিয়া। এখন আমরা যদি সেই জায়গার মধ্যে আরো স্পেশালাইজ কিছু চিন্তা করতে চাই, তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এখন পার্সোনালাইজড লার্নিং কেন? এটা যেহেতু আমরা শিক্ষক, আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আপনার ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, আশা করি 60 জনের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি একরকম হয়। কেউ প্রথমবারে বুঝতে পারে, কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার, কেউ হয়তো 5 বারে বুঝতে পারে না। কিন্তু যে 5 বারে বুঝতে পারে না, তাকে কিন্তু তার স্টাইলে বোঝানো গেলে সে কিন্তু একবারেই বুঝবে। তো এই জায়গাটাতে আসে হচ্ছে আমাদের পার্সোনালাইজড লার্নিং এর ব্যাপারটা। চ্যাট জিপিটি কিংবা যে কোনো ধরনের এআই টুলস গুলোকে এটা চিন্তা করে তৈরি করা হয়েছে যেন এটা ওভারঅল সমস্ত মানুষের সমস্যা সমাধান করতে পারে, সেটা একজন শিক্ষক থেকে শুরু করে একজন ব্যবসায়ী। কিন্তু এই ধরনের মডেলগুলোর একটা সমস্যা হচ্ছে কখনোই আপনি অ্যাকুরেট আনসার পাবেন না। আপনি যদি চ্যাট জিপিটির সাথে যতই আপনি কনভারসেশন করবেন, আপনার প্যাটার্ন সে বোঝার চেষ্টা করবে এবং আপনার মতো করে আনসার দিতে শুরু করবে, কিন্তু আপনি যদি তাকে সঠিকভাবে গাইড করতে না পারেন, তখন আপনি তার দ্বারা প্রতারিত হবেন। আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই, আপনি তার দ্বারা প্রতারিত হবেন। সো এই ক্ষেত্রে পার্সোনালাইজড লার্নিংটা বেশি প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই তার সহজলভ্যতা। আমরা কিন্তু ফ্রি ভার্সনে খুব ভালোভাবে আমাদের কাজগুলো করতে পারছি। সো এখানে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষকদের আসলে চ্যাট জিপিটি আমাদের বা এআই টুলস গুলো কিন্তু আমাদের মেধা শক্তিকে কমাতে আসেনি। যেটা আমরা মনে করি যে হয়তো আমাদের ছাত্রদের চিন্তার শক্তিটাকে আসলে লোপ করে দিবে, এটা আমরা যদি এভাবে চিন্তা করি, ছাত্ররা কিন্তু মোবাইল দিয়েই চিন্তা শক্তিকে লোপ করতে পারে। এআই এসেছে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিতে, যে ছেলেটা এখনো জানে না যে কিভাবে তার পড়ার রুটিন তৈরি করবে, কিভাবে সে পড়াগুলো তৈরি করবে, সে কিন্তু চ্যাট জিপিটি থেকে সাহায্য নিতে পারে। চ্যাট জিপিটি তাকে একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করে দিবে যে তুমি এই দিন এই টপিক গুলো পড়ো, তাকে ব্রেন স্টর্মিং করতে সাহায্য করবে। আলটিমেটলি ক্রিটিক্যাল থিঙ্কিং তাকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো শিক্ষক এবং ছাত্র দুজনের কিন্তু সময় বাঁচাতে এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য হেল্প করে এবং দ্রুত ফিডব্যাকটা পাওয়া যায়। ফর এক্সাম্পল আমরা যখন ক্লাসে কোনো কিছু বুঝতাম না, আমাদের সময় আমাদের হয়তো স্যারের শেষ পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হতো বা পরের দিন গিয়ে স্যারের সাথে এই ব্যাপারে কথা বলতে হতো। এখন চ্যাট জিপিটি আসার কারণে আমরা কিন্তু জিনিসটা আমাদের মতো করে চ্যাট জিপিটিকে লার্নিং বা আন্ডারস্ট্যান্ডিং করতে শিখছি। সে কিন্তু আমরা যখন তার সাথে কথা বলি, সে আমাদের প্যাটার্নটা বুঝতে পারে যে আমরা কোন ধরনের ভাষা ব্যবহার করছি, কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করছি, কি ধরনের ফ্রেজ আমরা ব্যবহার করছি। সে কিন্তু আমাদের মতো করে আমাদেরকে অ্যান্সার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব দ্রুত আমাদের সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারছি। আচ্ছা, এখন তাহলে শিক্ষার্থীর জন্য আসলে কি ধরনের এআই টুলস আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে? তো আমরা যদি টিউটর চিন্তা করি, সেখানে আমরা খান মিগো পাবো। এটা হচ্ছে আসলে খান একাডেমির একটা এআই এজেন্ট। এরপর রয়েছে গুগল সক্রেটিক, এটাও এক ধরনের এআই টিউটর। এখানে আপনি সরাসরি সে আপনাকে জিজ্ঞেস করবে কোন ধরনের প্রবলেম আপনি ফেস করছেন কিনা, আপনি সেখানে আপনার প্রবলেমটা লিখে সরাসরি আপনাকে অ্যান্সার দিবে উইদাউট এনি, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে অ্যান্সার দিবে। এছাড়া আমরা জানি চ্যাট জিপিটি এক্সাম প্রস্তুতির জন্য এরকম কুইজলেটের মতো আরো অনেক ধরনের এআই টুলস রয়েছে। ক্যারিয়ার সাজেশন, এখানে রয়েছে এক্সপ্লোরার, এইটফোল্ড, লিঙ্কডইন ক্যারিয়ার এক্সপ্লোরার। এগুলো হচ্ছে কিন্তু স্পেসিফিক। ক্যারিয়ার এক্সপ্লোরার এবং এইটফোল্ড এআই, এদের কিন্তু যদিও তারা ক্যারিয়ার সাজেশন করে, কিন্তু তাদের ক্যারিয়ার সাজেশনের ডাইরেকশনটা ভিন্ন। তারা কিন্তু আরো স্পেসিফিক ভাবে সমস্যাগুলো সমাধান করে। আচ্ছা, এবার আমরা দেখবো যে শিক্ষকদের জন্য আসলে কোন ধরনের এআই টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি। সেখানে রয়েছে পাঠ পরিকল্পনা এবং কন্টেন্ট তৈরি। এর মধ্যে আমি যে টুলস গুলো ব্যবহার করেছি, সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয় লেগেছে যে আমাদের গুগলের নোটবুক 11।
কারণ অন্যান্য অন্যান্য যে আমাদের চ্যাট জিপিটির মতো টুলস গুলো রয়েছে তার সাথে বহু নোটবুক এলএম এর একটা পার্থক্য আছে। অন্যান্য এআই টুলস গুলো ইন্টারনেট এবং অন্যান্য সোর্স থেকে আপনার অ্যান্সার গুলো কালেক্ট করে তার মতো করে সে রিঅ্যারেঞ্জ করে আপনাকে একটা অ্যান্সার তৈরি করে দেয়। বাট নোটবুক এলএমটাকে অন্যভাবে তৈরি করা হয়েছে। এখানে আপনি যে ইনফরমেশন গুলো তাকে দিবেন সেই ইনফরমেশন গুলোকে বেসড সে আপনাকে একটা অ্যান্সার দিবে এবং আপনাকে সে সামারাইজ সেই ইনফরমেশন গুলোকে সামারাইজ করতে সাহায্য করবে। এখানে শুধুমাত্র আপনি পিডিএফ নয়, ডক, ইউটিউব ভিডিও, যে কোনো কিছু আপনি এখানে দিয়ে তাকে কোন একটা সামারি তৈরি করতে বলতে পারবেন। তো সে কিন্তু শুধুমাত্র ওই ইনফরমেশনের বেসে আপনাকে সামারি করে দিবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যারা আপনারা এখন টুলসটা ব্যবহার করেন না, যতদিন পর্যন্ত বাংলাদেশে কাস্টমাইজড পার্সোনালাইজড এআই এজেন্ট বা এআই টুলস গুলো না আসছে, আপনারা নোটবুক এলএম অবশ্যই ব্যবহার করবেন। আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে এটা নিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এটা একটা বেনিফিট হচ্ছে, যখন এটা ক্লাস 7 এর একটা বাচ্চা ব্যবহার করবে তখন সে যখন তার বাংলা বইটা নোটবুক এলএম এর মধ্যে দিয়ে সে প্রশ্ন করবে, তাকে কিন্তু একেবারে স্পেসিফিক ওই বই থেকেই তাকে অ্যান্সার দিবে। তাকে কিন্তু ইন্টারনেট কিংবা তার থেকে হায়ার লেভেলের কোয়েশ্চেন দিবে না, অ্যান্সার দিবে না। এটা একটা ভালো দিক। এছাড়া রয়েছে ক্যানভা এআই। আসলে ক্যানভা এআই নিয়ে বলে শেষ করা যাবে না। ক্যানভা এআই একটা মাল্টিপল ইউসেজ টুল, যেটা আমি বিগত আজকে 2 বছরের উপর ব্যবহার করছি। খুবই খুবই হেল্পফুল। তো আমার একটা কোর্স রয়েছে ক্যানভা এআই, যদি ক্যানভার উপর যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, এই ক্যানভা এর উপর আপনি এটা মাস্টার কোর্স করে নিতে পারবেন। খুবই খুবই ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। এরপর রয়েছে স্টাডিএক্স। স্টাডিএক্স একই জিনিস, নোটবুক এলএম এর মতো, বাট এটি ইনফরমেশন গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করে। নোটবুক এলএম হচ্ছে একটা স্পেশালাইজড একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই, কিন্তু পারপ্লেক্সিটি হচ্ছে একটা জেনারেল এআই মডেল। কিন্তু পারপ্লেক্সিটির যে মডিউল বা তার যে কন্টেন্ট তৈরি করার প্রসেস, এটা কিন্তু অনেক ভালো চ্যাট জিপিটি থেকে। আমরা কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটি নিয়েই পড়ে আছি। আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। হয়তো চ্যাট জিপিটি প্রথমে এসেছে তাই বলে মানুষ একসেপ্ট করেছে, কিন্তু যারা অ্যাডভান্স, যারা আসলে চিন্তা করে বা যারা এআই নিয়ে ঘাটাঘাটি করে, তারা জানে যে আমরা পরিচিত থেকেও কোনটা আমার কাজে দিবে সেটার দিকে আমাদের আসলে ঝোঁকা উচিত। অ্যাজ এ স্পেশালিস্ট আমি আপনাকে বলবো সব ধরনের এআই টুলস গুলো একবার চেক করে দেখবেন। চ্যাট জিপিটি জেনারেলাইজড একটা টুল। পারপ্লেক্সিটি যারা আমরা শিক্ষক তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। কারণ চ্যাট জিপিটি, জেমিনাই কিংবা ক্লড কিংবা মাইক্রোসফট কোপাইলট, এরা লাইন বাই লাইন ডিটেলস এক্সপ্লেনেশন দেয়। জাস্ট আপনার একটা ইনফরমেশনকে সে কালেক্ট করে, সে কালেক্ট করার পর সেটাকে 10, 15, 20 রকম ভাবে রিঅ্যারেঞ্জ করে। আপনি যদি তাকে একই প্রশ্ন 10 বার জিজ্ঞেস করেন, সে রিঅ্যারেঞ্জ করে 10 বার 10 রকম উত্তর দিবে, বাট ইনফরমেশন একই। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে এই ইনফরমেশন গুলোর কোনো ওহে ভাই, কি শিখাইবেন শিখান, এত রাত্রে এই যে বাদ দেন এগুলি। রাত তো কয়টা বাজে, আপনি কি শুরু করছেন? কেউ কিছু বললেন? হ্যালো, না, মিস্টক হয়েছে, মিস্টক করছেন, মিস্টক সালসালাই যান আপনি। আপনি জি, জি, কন্টিনিউ করেন। আমি কি শুরু করব? আমি হ্যাঁ, কি বুঝতে কন্টিনিউ পারি? করেন, কন্টিনিউ করেন। আপনি কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? সেশন চালিয়ে যান প্লিজ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে ওকে ওকে, কন্টিনিউ করেন। আচ্ছা, কিন্তু জেমিনাই, চ্যাট জিপিটি কিংবা ক্লড, এই ধরনের টুলস গুলো আপনাকে এমন ইনফরমেশন দিবে যেগুলোর কোনো অথেন্টিসিটি নেই, থাকবে কিন্তু থাকবে না। আমরা অনেকে খেয়াল করেছি চ্যাট জিপিটির নিচে লেখা আছে যে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, সো আপনি রেফারেন্স চেক করুন। সেক্ষেত্রে বিশ্ববাজারে পারপ্লেক্সিটি এআই এই টুলসটা অনেক ভালো একটা সারা
দিয়েছে, শুধুমাত্র তার অথেন্টিসিটি এবং ট্রাস্টেড সোর্স থেকে সে স্ট্রাকচারাল ওয়েতে অ্যান্সার গুলো কালেক্ট করতে পারে বলে। সো আপনাদের জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি থেকে একটা প্রশ্ন এবং পারপ্লেক্সিটিতে গিয়ে আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন করবেন, আপনারা দেখতে পাবেন কি পারপ্লেক্সিটি চ্যাট জিপিটি বা অন্যান্য সফটওয়্যার গুলো থেকে খুব বেটার রেজাল্ট দিচ্ছে ইন টার্ম অফ স্ট্রাকচার। সো এটা একটা অপশন। এর পাশাপাশি হচ্ছে হাইলিও এআই, এটা হচ্ছে আসলে টেক্সট থেকে ইমেজ এবং ইমেজ থেকে ভিডিও জেনারেশন একটা টুলস। এটা নিয়ে হয়তো আমি অন্য সময় কথা বলবো। এরপর রয়েছে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন, কিভাবে আপনি আপনার স্টুডেন্ট বা আপনার কারিকুলাম বা কিভাবে পরীক্ষার রেজাল্টকে আপনি অ্যাসাইনমেন্ট গুলোকে আপনি মূল্যায়ন করবেন, সেজন্য কিছু এআই টুলস রয়েছে, যেমন গ্রেডস্কোপ, টার্নিটি, তারপর হচ্ছে চ্যাট জিপিটি রুবিক সিস্টেম। এই চ্যাট জিপিটি রুবিক সিস্টেমটা একটু একটু ইন্টারেস্টিং। এখানে কিন্তু স্যার থেকে আলাদাভাবে একটা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া হয়। সো আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আচ্ছা, এই যে শিক্ষকদের আগে থেকে মানদণ্ড ব্যাকরণ যুক্তি কিংবা প্রমাণ উপস্থাপন দেওয়ার জন্য একটা রুবিক সিস্টেম চ্যাট জিপিটি তৈরি করেছে। এই রুবিক সিস্টেম এটাও কিন্তু একটা স্পেশালাইজড এআই টুলস। এরপর রয়েছে কিভাবে আপনি অনুবাদ করবেন কিংবা ভাষা সহায়তা দিবেন, এর জন্য রয়েছে গ্রামারলি এআই বা গুগল ট্রান্সলেটর। এছাড়াও রয়েছে প্ল্যাগারিজম ডিটেকশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, বাইরের দেশে খুবই জনপ্রিয়। এর মধ্যে রয়েছে টার্নিটিন এবং হচ্ছে প্ল্যাগারিজম ডিটেক্টর। সো এই আমি আমার এই স্লাইডের নিচে আপনাদেরকে কিছু টুলস গুলোর লিংক দিয়ে দিব, আপনারা একবার ট্রাই করবেন। আমি চেষ্টা করব একটা বা দুইটাও দেখাই দেওয়ার জন্য, কারণ ওভারঅল 99% অন্যান্য টুলস গুলোর ব্যবহার একই রকম। আমরা যদি কপি পেস্ট, যেভাবে কপি পেস্ট করি, আপনি যে কোনো টুলস এর কপি পেস্ট একই রকম, এক্স্যাক্টলি সেম ভাবে যে কোনো ফাংশন অন্যান্য যে কোনো অপশন অন্যান্য টুলস গুলোর অপশন একই রকম। আপনি যদি একটা বুঝেন, আপনি যে কোনোটাতেই সেটা ট্রাই করতে পারবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আমরা এআই কে ব্যবহার করতে পারি, কিন্তু এটা নিয়ে আসলে এখনো বাংলাদেশে কাজ হবে কিনা আমি চিন্তা করছি। এখনো এটা নিয়ে আসলে সেভাবে কাজ হচ্ছে না, কারণ এটা করার জন্য আমাদের এআই এজেন্টের প্রয়োজন হবে, যেটা মাত্র বাংলাদেশের বাজারে আসতে শুরু করেছে। এছাড়া রয়েছে আমাদের বাংলাদেশের কিছু সম্ভাবনা, যেমন গ্রামীণ পর্যায়ে মোবাইল লার্নিং এর যে ভয়েস টিউটর হতে পারে, যেটাকে আমরা ভয়েস এজেন্ট বলি। এছাড়াও যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন হয়েছে তাদের জন্য কিন্তু এআই এর মাধ্যমে তাদের জন্য লেখাপড়াটাকে আমরা আরো সহজ ভাবে উপস্থাপন করতে পারি। আচ্ছা, আজকের যে জিনিসটা আমি সবচেয়ে বেশি আমি প্রায়োরিটি দিচ্ছি, সেটা হচ্ছে জেনারেল এলএলএম এবং আমরা সবাই চ্যাট জিপিটি চিনি, কিন্তু চ্যাট জিপিটি সবকিছুই করে। সে আমাদের জন্য টেক্সট, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেয়, প্রবলেম সলভ করে, সে আমাদেরকে সাজেশন দেয়, আমাদেরকে রুটিন তৈরি করে, আমাদের জন্য ছবি ক্রিয়েট করে, আমাদের জন্য ভিডিও তৈরি করে, অর্থাৎ মাল্টিপল কাজ সে একসাথে করছে। প্রথমে আমি বলেছি সে কিন্তু ভ্যারাইটি, একটা লং রেঞ্জ মানুষের জন্য সে কাজ করছে, অর্থাৎ একজন শিক্ষক থেকে শুরু করে একজন ব্যবসায়ী পর্যন্ত সবার জন্য সে কাজ করছে। এই ধরনের মডেলগুলো কিন্তু পার্সোনালাইজ ইউজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কখনোই না। কারণ আপনি যে অ্যান্সারটা চাচ্ছেন চ্যাট জিপিটি জানে না আপনি কোন লেভেলের মানুষ। একজন পিএইচডি হোল্ডারের অ্যান্সার এবং একটা কলেজ ছাত্রের অ্যান্সার কিন্তু কখনো এক হতে পারে। তো আপনি যদি জেনারেল এলএলএম গুলোকে সঠিকভাবে গাইড করতে না পারেন, সেক্ষেত্রে আপনি সঠিক অ্যান্সার পাবেন না। সো জেনারেল এলএলএম গুলো বা চ্যাট জিপিটির মতো যে এআই টুলস গুলো রয়েছে, সেগুলো এটা একটা সবচেয়ে বড় বাধা। সো এখানে আমরা দেখি জেনারেল এলএলএম গুলো কি ধরনের সমস্যা। সো এটা আচ্ছা, তার আগে আমরা জানি যে এলএলএম জিনিসটা আসলে কি। এটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেহেতু আমরা অনেক ইনফরমেশন এই টুলস গুলো, এই মডেল গুলোকে ট্রেন করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমাদের কাছে অনেক প্রশ্ন আসতে পারে, যে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জিপিটি আসলে কি, জিপিটি শব্দের অর্থটা কি। জিপিটি শব্দের অর্থ হচ্ছে, হ্যালো, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা,
আচ্ছা, আমি কি আসতে বলবো নাকি আর এই যেভাবে বলছি সেভাবে বললেই হবে? এইভাবে কন্টিনিউ আচ্ছা, সো জিপিটি হচ্ছে জেনারেলাইজড প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, যেটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা ট্রেন করা হয়েছে। এখন তাকে তো একেবারে জেনারেল লেভেলে ট্রেন করা হচ্ছে। এর একটা ব্যারিয়ার হচ্ছে সে কিন্তু পার্সোনালাইজ ওয়েতে কাজ করতে পারে না। সেই ক্ষেত্রেই আমাদের আসে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা। কেন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো? কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা সঠিকভাবে তাকে ডিরেকশন দিতে পারি। অন্যদিকে যখন আমরা জেনারেল এলএলএম গুলো বা চ্যাট জিপিটির মতো জেনারেল এআই টুলস গুলোকে প্রপার প্রম্পট ব্যবহার করে ইউজ করতে শিখবো, সেটাকে আমরা বলতেছি কাস্টম জিপিটি। কাস্টম জিপিটির আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন চ্যাট জিপিটি হচ্ছে একটা জেনারেল এলএলএম মডেল, কিন্তু নোটবুক এলএলএম, একটু আগে আমরা যার কথা বলছিলাম নোটবুক এলএলএম, এটা হচ্ছে একটা কাস্টম জিপিটি। কেন এটা কাস্টম জিপিটি? কারণ তাকে ট্রেন করা হয়েছে তুমি কোনো বাইরের ইনফরমেশন ব্যবহার করতে পারবা না, শুধুমাত্র তোমাকে যে ইনফরমেশন গুলো ইনপুট করা হবে সেই ইনফরমেশনের বেসড তুমি অ্যান্সার দিবে। দ্যাটস ওয়াই দিস ইজ কাস্টম জিপিটি। এবং এই ধরনের জিপিটি গুলো থেকে বেস্ট অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, মোস্ট অ্যাকুরেট রেজাল্ট। সো আমরা আশা করি বুঝতে পেরেছি জেনারেল জিপিটি এবং কাস্টম জিপিটির মধ্যে পার্থক্য। এবার দেখি যে আমরা আসলে এগুলো কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে। যে নির্দিষ্ট কোনো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে বা বিশ্বায়িত কাজের জন্য এটা ব্যবহার করতে চাই, এটা কিন্তু তার জন্য যুক্ত নয়। সেম ভাবে আমরা যখন এর কাস্টম ভার্সন তৈরি করছি, সেটাকে আমরা বলতেছি কাস্টম জিপিটি। আচ্ছা, আমরা একটু বাইরে চলে যাবো, গিয়ে আমরা একটু কাস্টম জিপিটি যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা সম্পর্কে ধারণা করার চেষ্টা করি। আমরা যদি গুগলে চলে যাই, সেখান থেকে জিপিটি ওপেন করি, আচ্ছা, আমরা কি এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি, তাই না দুলা ভাই? শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে। আসলে এই আধা ঘন্টার বা 1 ঘন্টার একটা ইয়েতে শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখানো সম্ভব না। তবে আমি চেষ্টা করব ডিটেইলস ভাবে আপনাদেরকে। যদি ওটাতে একটু আমাদেরকে জোর দেন আর কি, প্লিজ। আচ্ছা, তার জন্য আমার একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, সেখানে একেবারে ডিটেইলস ভাবে এটার ব্যাখ্যা করা আছে। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন চ্যাট জিপিটিতে যাব, এখানে আমরা কিছু কাস্টম জিপিটি দেখতে পাবো। এখানে পাবো আচ্ছা, আমি রিয়েলি সরি, আমার মনে হয় নেটটা একটু ডিস্টার্ব করতেছে, একটু ফিরে যাই। আচ্ছা, সো আমি আশা করি বুঝাতে পেরেছি যে জেনারেল জিপিটি এবং কাস্টম জিপিটির মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখনই ব্যবহার করব অবশ্যই চেষ্টা করব কাস্টম জিপিটি গুলো ব্যবহার করার জন্য। সো কাস্টম জিপিটির উদাহরণ কেমন হতে পারে আমি একটা বলেছি, ঠিক নোটবুক এলএম হতে পারে, কিংবা যেমন অ্যাডমিশন জিপিটি। আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, তার এখানে একটা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে আমরা বিভিন্ন কাস্টম জিপিটি রয়েছে, সেখানে সেই কাস্টম জিপিটি গুলোকে একটা স্পেশাল কাজের জন্য তৈরি করা হচ্ছে। যেমন অ্যাডমিশন জিপিটি, সেই অ্যাডমিশন জিপিটি একটি স্পেসিফিক ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাডমিশনের ডেট গুলো, ডেডলাইন গুলো, সাবমিশন প্রসেস এই সম্পর্কিত সব আপনাকে তথ্যগুলো দিয়ে থাকবে। একইভাবে কাস্টমার সার্ভিস জিপিটি, তো এর একটা সুবিধা হচ্ছে আপনি শুধুমাত্র প্রাসঙ্গিক যে তথ্য সেগুলি পাবেন। এখানে আপনি যদি অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন, সে আপনাকে কোনো ধরনের উত্তর দিবে না। আশা করি আমরা এখান থেকে এই ধরনের কাস্টম এবং জেনারেল জিপিটি সম্পর্কে ধারণা পেয়েছি। আচ্ছা, এবার আমরা আসবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আমরা প্রথমে বুঝতে পেরেছি আমরা আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন প্রয়োজন।
প্রথমত কাস্টম যে কোনো ধরনের জেনারেল জিপিটি কে আমরা যদি কাস্টম জিপিটি ট্রান্সফর্ম করতে পারি, তাহলে আমাদের কাজটার মধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবো, মোস্ট অ্যাকুরেট রেজাল্ট পাবো। তো মোস্ট অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আমাদের জেনারেল এলএলএম কে আমরা কাস্টম এলএলএম বা কাস্টম জিপিটি তে ট্রান্সফর্ম করার অনেকগুলো প্রসেস রয়েছে, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা টেকনিক্যাল দিকে যাবো না, শুধুমাত্র যেটা সহজ আমি সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আমরা জেনারেল যে কোনো জিপিটি কে আমরা কাস্টম জিপিটি তে ট্রান্সফর্ম করতে পারি। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন ভাবে প্রশ্ন বা নির্দেশনা লেখা যাতে এআই বুঝতে পারে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি কে, এবং আপনাকে সে কিভাবে অ্যান্সার দিবে, অর্থাৎ আপনার প্যাটার্নটা সে বোঝার চেষ্টা করবে। আপনি যত অ্যাকুরেট ভাবে একবার প্রম্পটটা লিখতে পারবেন, পরবর্তীতে আপনি তত ডিটেল এবং স্পেসিফিক রেজাল্ট পাবেন। কথাটা শুনতে একটু কঠিন মনে হলো, জিনিসটা কিন্তু খুবই সহজ, আমরা সামনে বুঝতে পারবো। তো তাহলে আমরা আগে দেখি যে কেন আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা প্রয়োজন। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করবে আপনাকে এলএলএম গুলো কিরকম, কিভাবে বা কি ধরনের অ্যান্সার দিবে, কি কতটা নির্ভুল হবে বা কতটা প্রাসঙ্গিক হবে আপনার অ্যান্সারটা। আচ্ছা, যদি আপনি সঠিকভাবে প্রম্পট ব্যবহার করতে পারেন, আপনি মোস্ট অ্যাকুরেট রেজাল্ট পাবেন। আর আপনি যদি ইন জেনারেল প্রম্পট ব্যবহার করেন, যেটা আমরা 99% মানুষ ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা জেনারেল রেজাল্ট পাবেন। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে এক্সপ্লেনেশন আমি এই ভিডিওতে আমি উল্লেখ করেছি, আপনি যদি ভিডিওটা 2-1 বার দেখেন সহজেই জিনিসটা বুঝে যাবে। তারপরও যেহেতু আমার এখানে একবার আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতে হবে, আমি এটা নিয়ে ক্লিয়ার করেছি। প্রথমত প্রম্পটের ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। প্রথমত আপনাকে স্পষ্ট এবং নির্দিষ্ট ভাবে তাকে বলতে হবে। আপনি বলবেন না যে এটা নিয়ে বলো বা ওটা নিয়ে বলো, তবে একটা প্রেক্ষাপট যে ওই জিনিসটা নিয়ে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এআই নিয়ে বলো, বাট এআই নিয়ে এসে কি হিসেবে বলবো, বাংলাদেশের পার্সপেক্টিভে নাকি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। যখন আপনি তাকে বলে দিবেন যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে, আমরা কিন্তু তাকে আরো বেশি স্পেসিফিক করে দিয়েছি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে, এবং আরো নির্দিষ্ট করেছে কিভাবে 5টি উদাহরণ সহ ব্যাখ্যা দিতে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে তাকে আমরা রোল বেসড প্রম্পটিং দিব, তাকে একটা ভূমিকা দিব। যেমন যদি আমি আমার দাঁতে কোনো সমস্যা হয়, আমরা ডেন্টিস্টের কাছে যাব। যদি আমাদের চোখে সমস্যা হয়, আমরা আই স্পেশালিস্টের কাছে যাব। আমরা যদি শুধু আমাদের সমস্যা নিয়ে আমরা যদি ডাক্তারের কাছে চলে যাই, আমাদের কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবো না। ঠিক সেইম ভাবে আপনি যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা চ্যাট জিপিটি কে আপনি তার একটা রোল বলে দিবেন, তুমি হচ্ছ অমুক, তখন সে সেই পার্সপেক্টিভ থেকে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনি যদি তাকে বলে দেন যে তুমি হচ্ছ বাংলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন বাংলার অভিজ্ঞ শিক্ষক, আপনি আরো স্পেসিফিক ভাবে বলতে পারেন যে তুমি বিগত 30 বছর যাবৎ বাংলা বিভাগে তুমি অধ্যয়ন শিক্ষকতা করছো। সে কিন্তু একটা কনটেক্সট পাচ্ছে যে কি হিসেবে তাকে লিখতে হবে, তার রোল সম্পর্কে সে কিন্তু অবগত হচ্ছে। এরপর যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ থিঙ্কিং। তাকে আপনাকে বলতে হবে যে কিভাবে সে প্রবলেমগুলো সলভ করবে, সে কিভাবে সলভ করবে। যখন আমরা বাংলা প্রথম পত্রের একটা প্রশ্নের উত্তর বা খ নাম্বার প্রশ্নের উত্তর লিখতাম, আমরা কিন্তু সমস্যাগুলোকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করতাম এবং এরপর তার সমাধান দিতাম, এরপর আমরা একটা কনক্লুশন আসতাম। ঠিক সেম ভাবে আমরা যখন তাকে এই থট গুলো বলে দিতে পারবো যে প্রথম স্টেপে তুমি এই কাজটা করবা, সেকেন্ড স্টেজে তুমি এই কাজটা করবা, থার্ড স্টেপে তুমি এই কাজটা করবা, ফাইনালি তুমি এটা করবা, তাকে যখন তার কাজটাকে আমরা ব্রেকডাউন করে দিব, তখন কিন্তু বেটার রেজাল্ট দিবে নর্মালি যে আমরা প্রম্পট লিখে থাকি সেটা থেকে। এন্ড ফোর্থ হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিং। হচ্ছে তাকে একটা কনটেক্সটের মাধ্যমে উদাহরণ দেওয়া। যেমন আমরা যদি কবিতা রিলেটেড কোনো প্রশ্নের উত্তর চাই, তাকে যদি আমরা কি ধরনের
কিরকম প্রশ্ন উত্তর লিখতে চাচ্ছি সেটার একটা যদি কনটেক্সট দিই, সে যদি সেটা যদি সে লার্ন, সেটা যদি তাকে দেওয়া হয়, সে কিন্তু সেভাবে লার্ন করতে শিখে। অর্থাৎ আমার লেখার স্টাইলটা সে সেখান থেকে রিড করতে শুরু করে। আমি একটা উদাহরণ সবসময় দিই, সেটা হচ্ছে যখন আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করি, এখন আমরা যখন আমাদের অনলাইনে আমাদের একটা পোস্ট লেখার জন্য আমরা এআই কে ব্যবহার করতে পারি। মনে করুন আমি একটা সাম্প্রতিক কোনো একটা বিষয় নিয়ে আমি একটা পোস্ট লিখবো, এখন পোস্টটা অনেক বড় হতে পারে। যদি আমি এই প্রম্পট ব্যবহার করে পোস্টটা লিখাই, এক্ষেত্রে একটা সমস্যা থেকে যাবে। সেই সমস্যাটা হচ্ছে আমি যখন তাকে দিয়ে বারবার লেখাবো, সে এক একবার এক এক স্টাইলে লিখবে। কখনো সে বাংলিশ করে ফেলবে, কখনো সে বাংলায় লিখবে, কখনো সে পুরোপুরি একেবারে বাংলা ভাষা ব্যবহার করে, কখনো বাংলা ইংলিশের মিশ্রণ করে ফেলবে। অর্থাৎ অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু সেটা তো আসলে এআই দিয়ে লেখা মানুষ পড়ে বুঝতে পারবে যে এটা আমার লেখার স্টাইল না। তো এই স্টেপে আমরা কি করব, আমরা কিভাবে লিখতে চাই তাকে কিছু উদাহরণ দিব। সে সেখান থেকে সে কনটেক্সটটা বোঝার চেষ্টা করবে, আমরা কিভাবে লিখি, আমরা কিভাবে বলি। এটাই হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, যেটা আমরা প্রথমে শুনে এসেছি যে এআই কিন্তু প্যাটার্ন রিকগনিশন করতে পারে। আমরা কিভাবে কথা বলছি সে কিন্তু আমাদের সাথে মেলানোর চেষ্টা করে, ছোট বাচ্চারা। এই স্টেপে আমরা সেই কাজটা করব। এরপর একটা ফরম্যাট দিয়ে তাকে আমরা বলে দিব যে তুমি টেবিল আকারে দিবা, কিংবা তুমি বুলেট পয়েন্ট আকারে দিবা, অথবা তুমি একটা প্যারা আকারে দিবা। এন্ড এইভাবে আমরা যদি তাকে তার কাজগুলো সঠিকভাবে স্টেপ বাই স্টেপ বলে দিতে পারি, তাহলে আমরা কিন্তু একটা কাস্টম জিপিটির মতো জেনারেল জিপিটি দিয়েও একটা বেস্ট অ্যান্সার বের করতে পারবো। তো আমরা যদি এটাকে আরেকটু ব্রেকডাউন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেজে আমরা দিব হচ্ছে রোল প্রম্পটিং। এখানে আমরা রোল প্রম্পট ব্যবহার করব, অর্থাৎ সে কে, তার কাজ কি, এখানে আমরা সেটা উল্লেখ করবো ঠিক এই পজিশনে প্রম্পটের। দ্বিতীয় পজিশনে আমরা তাকে শেখাবো হচ্ছে এআই কে দিয়ে টাস্ক, তার কাজটা কি। প্রথম হচ্ছে তার চরিত্র কিংবা তার ভূমিকা কি, সে কে। দ্বিতীয় হচ্ছে তার কাজটা কি। তৃতীয়ত হচ্ছে তার স্পেসিফিক প্রম্পটিং, অর্থাৎ তাকে আমরা কি করবো, তার কাজটাকে একেবারে স্পেসিফিক করে দিব। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষায় এআই এর 5টি ব্যবহার একেবারে স্পেসিফিক আমরা বলে দিয়েছি। চতুর্থত হচ্ছে আমরা তাকে কিছু কনটেক্সট দিব। এখন শিক্ষাক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে আরো যদি কনটেক্সটের কথা আমরা চিন্তা করি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে পারি যে শিক্ষাক্ষেত্রে আমরা কি নৈতিকতার কথা চিন্তা করতেছি, নাকি আমরা প্রশ্নপত্রের মূল্যায়নের কথা চিন্তা করতেছি, কি আমরা প্রশ্ন তৈরির কথা চিন্তা করতেছি। তো আমরা তাকে আরো কনটেক্সট অ্যাড করবো তার মধ্যে। চতুর্থ পঞ্চম হচ্ছে আমরা তাকে কিছু এক্সাম্পল দিই যে আমরা আসলে কি ধরনের অ্যান্সার চাচ্ছি, অর্থাৎ আমরা কিরকম বলতে অভ্যস্ত সেটা যেন সে বুঝতে পারে, আমাদেরকে যেন সেই রকম অ্যান্সার সে তৈরি করে দিতে পারে। দেন ফাইনালি হচ্ছে নোট প্রম্পটিং। নোট প্রম্পটিংটা হচ্ছে আমরা জিপিটি গুলোতে, চ্যাট জিপিটি গুলোতে একটা সমস্যা দেখতে পাইছি। সেই সমস্যাটা হচ্ছে এত বড় প্রম্পট লিখতে গিয়ে সে কিন্তু ফুল প্রম্পটটাকে না পড়ে প্রথম অংশকে প্রায়োরিটি দেয় এবং শেষের অংশগুলোকে প্রায়োরিটি দেয়। মাঝখানে যে আমি এত কিছু লিখেছি সেগুলো সে কিন্তু প্রায়োরিটি দিতে মিস করে ফেলে অনেক সময়, যেহেতু সে দিন শেষে একটা এই টুলস। সেক্ষেত্রে যারা স্পেশালিস্ট তারা বলে যে আপনার কথাগুলোর যে একটা সারমর্ম সেটা আপনি একেবারে শেষে উল্লেখ করুন, কথাগুলো আবার তাকে স্মরণ করতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে এবং তাছাড়া আমরা ফরম্যাটিং ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা বুঝাতে পারি যে কোনটা হেডলাইন, কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, কোনটা টেক্সট, কোনটা উদাহরণ, সেভাবে আমরা কিন্তু তাকে বুঝাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সাধারণ মানুষের পক্ষে কি এই ধরনের একটা প্রম্পট লেখা সম্ভব? ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই ধরনের প্রম্পট লেখা সম্ভব নয়। বাট আমরা কি করবো, যেহেতু আমরা একেবারে রুট লেভেলের শিক্ষকদের জন্য এই ধরনের একটা প্রম্পট তৈরি করবো, আমরা কি করবো, এই প্রম্পটটা আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে দিব। সেক্ষেত্রে আমরা একটা রিভার্স প্রম্পট তৈরি করবো। কিভাবে? আমরা চ্যাট জিপিটিকে এটা দিব, এই অংশটা যে রিভার্স প্রম্পট ব্যবহার করে উন্নত এবং নির্দিষ্ট প্রম্পট তৈরি করার একটা টেমপ্লেট, এটাই আমরা চ্যাট জিপিটিকে দিব। চ্যাট জিপিটি এটাকে পড়ে আমাদের জন্য এই ধরনের একটা প্রম্পট তৈরি করে দিবে। আমাদের কাজ হচ্ছে সেই প্রম্পটটাকে আবার আমরা অ্যানালাইজ করে প্রম্পটটাকে একেবারে পরিশুদ্ধ করে ফাইনাল ইনপুট দিব। সেক্ষেত্রে আমরা রিভার্স প্রম্পটটা কেমন হবে দেখুন। আমি একজন, আপনার পেশা উল্লেখ করুন,
আমার কাজ হলো আপনার কাজটা আপনাকে বলে দিন চ্যাট জিপিটি কে, এরপর তুমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই টপিকটা এখানে উল্লেখ করো, যে তুমি নিয়ে যা করতে হবে সেটা তাকে লিখে দিন, যে তুমি এআই নিয়ে 5টা বাংলাদেশের প্রেক্ষাপটে 5টা গুরুত্বপূর্ণ তথ্য কিংবা গুরুত্বপূর্ণ লাইন কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা তুমি লিখে দাও। তো আমরা এই কথাগুলো এখানে উল্লেখ করব। এবার লেখার সময় তুমি কিন্তু এই ক্রমটা অনুসরণ করবে। কোন ক্রমটা? তুমি রোল প্রম্পটিং ব্যবহার করবে, টেক্সট প্রম্পটিং, অবশ্যই সেটা চেইন অফ থট হতে হবে, অর্থাৎ তুমি সেই কাজটাকে কিভাবে করবে সে ধাপটা অবশ্যই তুমি উল্লেখ করবে। স্পেসিফিক্স, এখানে আমরা একটা জিনিস কিন্তু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রথমবার যখন বারবার বলছিলাম ইমোশনের কথা, ইমোশন প্রম্পটিং, তুমি বারবার বলছিলাম যে এআই আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে ইমোশন, কিন্তু চ্যাট জিপিটি 4 আসার পর থেকে এই এআই মডেল গুলোর উপর ইমোশনের উপর কাজ করা শুরু করেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যারা এআই নিয়ে কাজ করছে, ওপেন এআই কিংবা আদার সোর্স এআই নিয়ে কাজ করছে, তারা এআই কে কিভাবে মানুষের ইমোশনের সাথে অ্যাডাপ্ট করানো যায় সেটা নিয়ে তারা কাজ করছে, যেটা তারা চ্যাট জিপিটি 4 এবং 5 এ সাকসেসফুলি লঞ্চ করতে পেরেছে। সো পরীক্ষায় দেখা গেছে যখন আপনি ইমোশন ছাড়া তাকে একটা প্রম্পট লিখে দিবেন, সে আপনাকে যে অ্যান্সারটা দিবে ইমোশন ব্যবহার করলে সেই অ্যান্সারের ইফিসিয়েন্সি কিংবা অ্যাকুরেসি আরো 30% ইনক্রিজ করে। সো এখানে ইমোশনটা কেমন হবে? ইমোশনটা হচ্ছে আমরা প্রম্পটে উল্লেখ করব তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমার পদোন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একটা ইমোশন জড়িত, আমার পদোন্নতি কিংবা আমার পাণ্ডিত্য জাহির কিংবা আমার অভিজ্ঞতা দেখানোর একটা সুযোগ, এই ধরনের যে আমরা ইমোশন ব্যবহার করছি, বা এটা হচ্ছে এই চাকরিটা পাওয়ার আমার একটা ওয়ে, তুমি তাই খুব মনোযোগ দিয়ে কাজটা করো, এই ধরনের ইমোশন যখন আমরা আমাদের প্রম্পটে যুক্ত করবো, সেই প্রম্পট গুলো কিন্তু বেটার রেজাল্ট দিয়ে থাকে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা হয়েছে, বিভিন্ন রেজাল্ট বারবার সেই প্রম্পট গুলো ব্যবহার করে দেখা হয়েছে, যেখানে ইমোশন প্রম্পট ব্যবহার করা হয়েছে সেই প্রম্পট গুলোর অ্যান্সার অনেক বেশি অ্যাকুরেট ছিল। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আমরা দেখবো কিভাবে আসলে রিভার্স প্রম্পট ব্যবহার করে তৈরি করতে হয়। আচ্ছা, একটু প্লিজ কয়েক সেকেন্ড, আমি আপনাকে ওই চ্যাট বক্সে একটা লাইন লিখেছি, একটু দেখবেন প্লিজ। যে মান্নান স্যার, আমাদের রাত প্রায় 10:30, আমরা কি এটা কন্টিনিউ করবো, না আমরা আগামীকাল বা ওনাকে আবার আমরা আমন্ত্রণ জানাবো পরবর্তীতে? হ্যাঁ হ্যাঁ, 10:30 যেহেতু শেষ করতে হবে। হ্যাঁ, 10:30 শেষ করতে হবে। জি, এখন ওনার এখনো তো ক্লোজ করতে পারলাম না, আমরা মেন যে প্রম্পট নিয়ে এখনো ওখানে পৌঁছাতে পারিনি আর কি, যদিও 10:30 শেষ করতে হচ্ছে। হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে একটু বেশি, এগুলো একটু বড় টপিকস, এগুলো আসলে এই ছোট ক্লাসের মধ্যে সম্ভব না। আমি যতটুকু পারছিলাম তাই দ্রুত আপনাদের কাছে ডেলিভার করতে চাচ্ছিলাম। এখন আমাদের যদি শেষ করে দিতে হয় অবশ্যই আমরা এখান থেকে কিন্তু শেষ করে দিতে পারি। শেষ করবেন নাকি আমাদের প্রম্পট নিয়ে দুই একটা প্র্যাকটিক্যাল একটু করবেন, মানে আমরা আসলে কিভাবে চাইলে আমাদেরকে, আমি সঠিক তথ্যটা পাচ্ছি, যেমন চ্যাট জিপিটিতে আমি গেলাম, তাকে বললাম যে তুমি আমাকে এটা দাও, সে আমাকে সঠিকটা দিল না হয়তো আমার নির্দেশনার কারণে, এরকম কিছু আসলে প্র্যাকটিক্যাল চেয়েছিলাম আর কি। এখন আগে যদি থিওরিটা আমি আপনাদের সাথে শেয়ার না করি, প্র্যাকটিক্যালটা আপনারা কিভাবে বুঝবেন সেটাই বলছিলাম। যেহেতু আমরা মোটামুটি এখন চ্যাট প্রম্পটটা বুঝে গেছি, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা হয়তো একটা এক্সাম্পল দেখতে পারি। জি, আশা করি বুঝেছে, প্রায় টিচার যেহেতু এটা নিয়ে অনেক কাজ করেন, আশা করি বুঝেছেন। আমরা একটা সরাসরি প্র্যাকটিক্যালে যেতে পারি কিনা? জি 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 জি। আচ্ছা, আমি আসলে একটা মিনিট।
সো প্র্যাকটিক্যালটা কথা যদি আমরা চিন্তা করি, আমরা আসলে এই জিনিসটা বুঝলে আমরা নিজেরাই করতে পারি। একটা মিনিট আমরা এটা একটু শেষ করি। So, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কিভাবে করবো সেই জিনিসটা। আপনার কাজ হচ্ছে এই যে আমি এখানে প্রম্পটে একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা কপি করে এআই যে কোনো একটা চ্যাটবটে ব্যবহার করবেন, সে আপনাকে একটা প্রম্পট লিখে দিবে। দেখুন এখানে আমরা কি লিখেছি, আমি একজন বাংলা শিক্ষক, যেটা আমি আসলে এখানে একটা টেমপ্লেট তৈরি করে দিয়েছিলাম। এইখানে এই যে আমি একজন আপনার পেশা, এই যে বাংলা শিক্ষক। আমার কাজ হলো এই যে দেখুন, বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পাঠ্য বই পড়ানো। দেখুন আমার কাজটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তুমি টপিক নিয়ে যা করতে হবে লিখে দাও। সো দেখো এখানে কি বলেছে, দেখো তুমি সামাজিক মাধ্যমের গোপনীয়তা নিয়ে ভাব সম্প্রসারণ লিখে দাও। দেখো সে কিন্তু লিখে দিয়েছে, মানে আমরা কিন্তু সেই টপিকটা কমপ্লিট করেছি। এবার নিচের ক্রম অনুসরণ করে তুমি আমাকে প্রম্পট লিখতে সাহায্য করো। এবার নিচের ক্রম অনুসরণ করে। আওয়াজটা কম হচ্ছে স্যার। কম শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, সো আপনারা শুধুমাত্র এই যে দুটো লাইন খেয়াল করুন। এখানে আমি একটা টেমপ্লেট তৈরি করেছি, সেই টেমপ্লেটে জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি। দেখুন এখানে আমরা কি লিখেছি, আমি একজন আপনার পেশা। দেখুন আমি এখানে উল্লেখ করেছি আমি একজন বাংলা শিক্ষক। এখানে বলা হয়েছে আমার কাজ হলো, আমি এখানে উল্লেখ করব যে আমার কাজ হচ্ছে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পাঠ্য বই পড়ানো। সো আমি আমার কাজটা কিন্তু এখানে উল্লেখ করেছি। জাস্ট এই টেমপ্লেটে আমি আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতেছি। তুমি কি টপিক, দেখুন এখানে বলেছে তুমি সামাজিক মাধ্যমের গোপনীয়তা, এটাই হচ্ছে টপিক নিয়ে যা করতে হবে, কি করতে হবে, ভাব সম্প্রসারণ লিখতে হবে, লিখে দাও। লেখার ক্ষেত্রে তুমি কি করবা, নিচের প্রম্পটটা তুমি অনুসরণ করে আমাকে আগে প্রম্পট লিখে দিবা। সো আমরা কিন্তু প্রথমে কি করছি, এতক্ষণ যে প্রম্পট কি 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 কম্পোনেন্ট ইউজ করতে হবে সেইটা আমরা জেনেছি। সেই প্রম্পটটা আমরা এবার চ্যাট জিপিটি দিয়ে লিখাবো, অর্থাৎ আমরা তাকে রিভার্স ওয়েতে কাজ করাচ্ছি। প্রথমে তাকে দিয়ে আমরা প্রম্পট লিখাবো, দেন আমরা সেই প্রম্পটটা মডিফাই করব, দেন সেই প্রম্পটটাকে আমরা নতুন একটা চ্যাটের মধ্যে ব্যবহার করে অ্যান্সার জেনারেট করব। সো আমি দেখি এটাকে কি আমি কপি করতে পারবো। আচ্ছা এটা হচ্ছে একটা পেজ, আমি এখান থেকে আসলে কেউ কপি করতে পারবো না। আপনারা, আমি একটু দেখিয়ে দিই, আপনারা কি করবেন যে এই অংশটাকে কপি করবেন, এই অংশটাকে কপি করে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে চলে যান। সরি, এক্সট্রিমলি সরি, আমি আসলে আজকে একটু নেট প্রবলেম হচ্ছে, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। তাহলে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে প্রম্পট লেখার জন্য আবার আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে হচ্ছে, এই বিষয়টি কি এরকম? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম। যেহেতু আমাদের শিক্ষকরা, এটা আসলে আমরা নিজেরাই করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এটাকে চিন্তা করছি যে একটা পাহাড়ি পার্বত্য অঞ্চলের টিচারকেও এই জিনিসটা আমাদের শেখাতে হবে, তাহলে আমাদের কিন্তু এতটুকু না লিখে আমরা যদি সেটাকে তৈরি করার কোনো প্রসেস বের করতে পারি, সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো নর্মালি আমরা যদি বাইরের দেশের প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো দেখি, আমরা দেখি যে প্রম্পট লেখার জন্য আলাদা করে চ্যাট জিপিটি কে ট্রেন করা হয়, সে শুধু প্রম্পট লিখবে। যেমন আমরা যখন বিভিন্ন ডিজাইন তৈরি করি, আমরা কিন্তু প্রম্পট লিখাই। প্রম্পট লেখার জন্য, ডিজাইনের প্রম্পট লেখার জন্য একটা আলাদা করে প্রম্পট চ্যাটবট তৈরি করি। সেটার প্রম্পট নিয়ে এবার আমরা চ্যাট জিপিটি দিয়ে নতুন ভাবে ডিজাইন করি, অর্থাৎ চ্যাট জিপিটি কে ব্যবহার করি আমরা চ্যাট জিপিটির কাজ করি। আরো সহজ ভাবে যদি আমরা এটা বলতে চাই যে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে উত্তর লিখাবো এবং চ্যাট জিপিটি কে দিয়েই আমরা উত্তরটার অ্যাসাইনমেন্ট বা এটাকে মূল্যায়ন করব আমরা। তখন চ্যাট জিপিটি কে আমরা বলে দিব যে তুমি হচ্ছে টিচার, এবার তোমার এটা তুমি মূল্যায়ন করো, এখানে কোথায় কোথায় ভুল আছে। হয়তো এটা আপনাদের কাছে একেবারে নতুন, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা প্রসেস। চ্যাট জিপিটি কে দিয়েই চ্যাট জিপিটির কাজ করানো, তার ভুল তাকে দিয়েই
আহ, আহ, বের করা, তার ভুলটা তাকে দিয়ে বের করা। তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, প্রম্পটটা ওকে দিয়ে লিখাচ্ছি, লিখে আমরা কারেকশন করে এবার এই প্রম্পটটাকে আমরা ফাইনালি সাবমিট করতেছি ওর কাছে, সে প্রম্পটটা পড়ে সে আমাদের জন্য আমাদের অ্যান্সার লিখে দিচ্ছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এই প্রম্পটটা আপনাকে শুধু একবারই লিখতে হবে, বারবার লিখতে হবে না। যখনই আপনি এই প্রম্পটটাতে একবার বলে দিয়েছেন যে আপনি কে, আপনার রোল কি, আপনার কাজ কি, আপনার স্পেসিফিক ভাবে বলেছেন, ইমোশন অ্যাড করেছেন এবং কিছু এক্সাম্পল দিয়েছেন, পরবর্তীতে আপনি যদি নর্মাল ভাবে আপনি তাকে প্রশ্ন করেন, আপনার কিন্তু সে এই প্রম্পটের এগেইনস্টে অ্যান্সার দিবে, অর্থাৎ কাস্টম ওয়েতে অ্যান্সার দিবে। এটাই হচ্ছে এই প্রম্পট লেখার একটা সুবিধা। আশা করি আমি বুঝাতে পেরেছি। জি, ধন্যবাদ। আসলে আমাদের সময়টা মোটামুটি প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে অলরেডি। 10:30 আমরা আচ্ছা, শেষ আমি করতে মনে হয় চেষ্টা আর করছিলাম। আমি মনে হয় আর 2 মিনিট আমাকে সময় দিলে ভালো হবে, যেহেতু আমি যে আপনাদের জি সাথে জি শেয়ার ঠিক আছে, আমরা 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আপনাকে হয়তো কোনো এক সময় দিয়ে নেব। আচ্ছা দেখুন, তো আমরা মোটামুটি এই প্রম্পটটা ব্যবহার করে আমরা একটু প্র্যাকটিস করতে পারি। যদি আমি যা বলেছি বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন, আপনাদের জন্য এখানে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা একবার দেখলে আপনারা করতে পারবেন, ফুল ব্রেকডাউন করা আছে। আমি জানতাম যে এটা হবে না, সেজন্য ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি। তো উদাহরণ আমরা অলরেডি জানি, বাস্তবে কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমরা একটু আগে দেখে এসেছি। এতক্ষণ আপনাদের সাথে যে টুলস গুলো নিয়ে আমি আলোচনা করছি, সেই টুলস গুলোর আমি লিঙ্ক গুলো এখানে দিয়ে দিয়েছি, আপনারা সেবার ট্রাই করবেন। এবং কিছু স্পেসিফিক টুলস কিভাবে ব্যবহার করতে হয়, সেই টুলস গুলোর কিছু ওয়ার্ল্ড ওয়াইড পপুলার যে টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়াল গুলো আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি সময় হয়, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, নোটবুক এলএম টিউটোরিয়াল কিভাবে আপনি ব্যবহার করবেন, কারণ এগুলো আসলে আপনি একবার নিজে দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি জিনিস। পারপ্লেক্সিটি কিভাবে ব্যবহার করবেন, জেমিনাই, গামা এআই, নকশন, ক্যানভা, এর একটা টিউটোরিয়াল অ্যাড করে দিয়েছি। ফাইনালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কিভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারেন তার একটা ফুল ব্রেকডাউন এখানে করা হয়েছে। আপনি এই ভিডিওটা দেখলেই কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে একেবারে পারফেক্ট ছবি তৈরি করতে হয় সে ধরনের একটা আপনি ফুল ধারণা পেয়ে যাবেন। এখন যে ফাইনাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ অনেকক্ষণ এআই নিয়ে কথা বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে এআই ব্যবহার করাটা কি আসলে যুক্তিযুক্ত শিক্ষা ক্ষেত্রে? আমি বলবো 50-50। কারণ এখন পর্যন্ত যে মডেলগুলোকে ট্রেন আপ করা হচ্ছে, সেগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেশি পপুলার, মানুষ বেশি ইংলিশে চ্যাট করছে এবং সে ইংলিশ গুলো সে দ্রুত বুঝতে পারছে। এর যেহেতু ইংলিশ ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের মধ্যে পার্থক্য রয়েছে, আসলে চ্যাট জিপিটি খুব ভালোভাবে যে আমাদেরকে অ্যান্সার দিতে পারছে ব্যাপারটা এমন না। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি তার কিছু এখনো লেকিংস আছে, কারণ আমাদের বাংলাদেশের এরকম প্রো লেভেলের চ্যাট জিপিটি ইউজার নেই বলতে গেলে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে প্রশ্নগুলো অ্যাকুরেট অ্যান্সার সে দিতে পারছে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে পিডিএফ গুলো তাকে সাবমিট করছি, সে পিডিএফ সে পড়তে পারছে না। কারণ শুধুমাত্র টেক্সটের দোষ না, অনেক সময় দেখা যায় আসলে পিডিএফটার ফরম্যাটটাই বাঙালিরা ঠিকভাবে তৈরি করতে পারছে না। দ্যাটস ওয়াই সে যখন পড়তে যাচ্ছে ফন্ট গুলো ভেঙে যাচ্ছে, সে বুঝতে পারছে না। সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে আমরা পিডিএফ ব্যবহার করে বা বাংলায় টেক্সট লিখেও আসলে অ্যাকুরেট অ্যান্সার পাচ্ছি না। আর তাছাড়াও আমাদের যে সাহিত্য কিংবা আমাদের যে পাঠ্যপুস্তক বা গাইড, এগুলো কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবল না। আপনি যদি একটা লেকচার গাইডও খুঁজেন, আপনি ইয়েতে পাবেন না, ইন্টারনেটে পাবেন না। মানুষ এতটা পেইডের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে আসলে কাস্টম ওয়েতে সে চিন্তা করে বাংলাটা একটু টাফ। আমার এই 1.5 বছরের রিসার্চে আমি দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যদি এআই কে সঠিকভাবে ব্যবহার করতে হয়, তাহলে এটা শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। তাদের নিজস্ব একটা কাস্টম চ্যাটবট থাকতে হবে, যে কাস্টম চ্যাটবটের মধ্যে সমস্ত শিক্ষা বোর্ডের যত প্রশ্ন, যত উত্তর, অর্থাৎ একটা প্রশ্ন ব্যাংক সেখানে ডেভেলপ করতে হবে, যাতে ছাত্ররা সহজে সেখান থেকে তাদের প্রশ্ন এবং উত্তরগুলো পেতে পারে। এতে একটা সরকারের লাভ আছে, মন্ত্রণালয়ের একটা লাভ আছে। সেটা হচ্ছে মন্ত্রণালয়ে যতই ছাত্ররা সেখানে প্রশ্ন করবে বা এটাকে ব্যবহার করবে, ততই কিন্তু সেখানে ফান্ড রেজ হবে। সো
আসলে এখানে ছোট্ট একটা পদক্ষেপ নিলে অনেক বড় একটা সুফল সেখান থেকে পাওয়া যাবে শিক্ষাক্ষেত্রে এবং ফিনান্সিয়ালিও। ফাইনালি আমি বলতে চাই, এআই আসলে আমাদেরকে সাহায্য করতে এসেছে। এআই দ্বারা আমরা উপকৃত হচ্ছি যতক্ষণ না আমরা আমাদের নৈতিকতাকে সেটাকে কাজে লাগাচ্ছি। তো আমি আশা করছি শিক্ষকরা এই ব্যাপারে অনেক বিশাল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই পিডিএফটা এটা হচ্ছে নোশনে থাকা, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা চাইলে এটা করে দেখতে পারেন এবং এখানে লিঙ্কগুলো আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেকটা থিওরিটিক্যাল বিষয়গুলো আজকে জানতে পারলাম। আমার মনে হয় যে আমরা যেটা চেয়েছিলাম বা চাচ্ছি বা নেক্সট ডেতে আমরা যেটা পাবো ইনশাল্লাহ আশা করি, শিক্ষকদের জন্য যে বিষয়গুলো রয়েছে, স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন, প্রশ্নপত্র তৈরি, পাঠ পরিকল্পনা তৈরি, শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণ, ভাষা অনুবাদ, শিক্ষার্থীদের যেমন রয়েছে ব্যক্তিগত লার্নিং, চ্যাট বট সাপোর্ট, স্পিচ টু টেক্সট বা ভার্চুয়াল ল্যাব, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই আমরা পরবর্তী দিনে, অর্থাৎ আমাদের দ্বিতীয় দিন যেটি রয়েছে সেটিতে আমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যালি পাবো, এবং সেখানে আমাদেরকে আবারও সময় দিবেন আমাদের আমিনুল ইসলাম স্যার, দিবেন সময় আব্দুল মজিদ স্যার এবং জসিমউদ্দিন স্যার। আমরা নেক্সট ডে অর্থাৎ আগামীকাল রাত 9টায় আমরা একই সময়ে ইনশাল্লাহ আবার বসবো। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে সময় দিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার মাইক্রোফোনটি প্রিন্সিপাল হান্নান স্যারকে দিচ্ছি। প্রিন্সিপাল স্যার। কুতুবী স্যার লাস্টে কিছু বলবেন। ও আচ্ছা, কুতুবী স্যার আপনার কাছ থেকে শুনে তারপরে আমরা হান্নান স্যারের কাছে যাব। আক্তার হোসেন কুতুবী স্যার কিছু বলুক। জি প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার প্রাক্তন। কুতুবী স্যার, আসসালামু আলাইকুম। আমাদের দিদার স্যার আসেন নাই? দিদার স্যার কবি না, স্যার? না স্যার, দিদার স্যারকে পাইনি স্যার, অনেক চেষ্টা করেছি, ওনার ফোনে কোনো ইয়া করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা হাফ মিনিট আমি সময় নেব। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানলাম, বিশেষত আমাদের আব্দুল্লাহ আল শামীম সাহেবের কাছ থেকে আসলে প্রম্পটের যে টাইপস অফ প্রম্পটস এবং প্রম্পট কিভাবে লিখতে হয় তার একটা নমুনা আমরা পেলাম। আশা করি আমরা সবাই সমৃদ্ধ হব। আর আমাদের আমিনুল স্যারও ওনার মানে তথ্য পত্রের মাধ্যমে এআই সম্পর্কে একটু ধারণা দিয়েছেন। আমরা আগামী দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেক রাত হয়ে গেছে, আমরা একটু হয়তো দেরি করে ফেলেছি, আমরা এই জন্য আমরা সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিন্সিপাল হান্নান, প্রিন্সিপাল নাসির স্যার মনে কিছু একটা বলার জন্য স্যার। নাসির স্যার, জি চট্টগ্রামের নাসির স্যার আছেন। প্রিন্সিপাল নাসির স্যার, প্রিন্সিপাল নাসিরউদ্দিন স্যার চট্টগ্রাম, প্লিজ স্যার। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজনের জন্য। চট্টগ্রাম বিভাগীয় আইসিটি ফোরাম অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ মাদ্রাসা অ্যাম্বাসেডর ফোরামের নেতৃবৃন্দ যারা এই আয়োজন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে দুইজন শিক্ষক তারা এই এআই এর উপরে বিস্তারিত আলোচনা করেছেন, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমি আসলে অনেক কিছু নোটও করে ফেলেছি। তো সব মিলিয়ে এআই এর উপরে ধরেন এইটাই আমার দেখা প্রথম সেশন। এর আগে আমি কোনো সেশনে কোথাও অংশগ্রহণ করি নাই। তো এটি আমাদের নিঃসন্দেহে এটা শিক্ষকদের জন্য অনেক উপকারে আসবে। এআই যে সমস্যার সমাধানগুলো করে দেয় বা এই চ্যাট জিপিটি যে কার্যক্রম, এটা আসলে খুবই উপকারী। শিক্ষকের কাজ কমিয়ে দেবে, শিক্ষকের পাঠ পরিকল্পনা করতে সহায়তা করবে, শিক্ষকের বিশ্লেষণ করতে সহযোগিতা করবে। আমি দেখলাম যে আমাদের আমিনুল ইসলাম প্রথমে তিনি এটির উপরে আলোচনা করলেন যথেষ্ট মানে সাবলীল ভঙ্গিতে এবং কথাগুলো স্পষ্ট ছিল। পরবর্তীতে আমাদের আব্দুল্লাহ আল শামীম যিনি দ্বিতীয় পর্বে কথা বললেন, তিনিও যথেষ্ট ভালো তথ্য উপাত্ত দিয়েছেন। আশা করি আমাদের শিক্ষকরা উপকৃত হবে এবং এখানে আমাদের আব্দুল মান্নান সুমন সহ অনেকে কিছু প্রশ্ন রেখেছে। আমি আশা করব
আগামী সেশনে মানে আগামী কালকে আব্দুল্লাহ আল শামীম স্যার সহ আরো যে আমিনুল ইসলাম আছেন ওনারা এই বিষয়ের উপরে তাদের আরো তথ্য উপাত্ত দিয়া আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি সর্বোপরি আজকের এই অনুষ্ঠান উপস্থিত হতে পেরে নিজেও